দীর্ঘ 4 বছর জাপানে গ্রাজুয়েশন শেষ করার পর অবশেষে দেশের মাটিতে পা রাখলো জাংকুক। তাকে এত বছর পর দেখে তার মা এমনিতেই আবেগপ্রবণ হয়ে পড়ল। ছেলেকে এত বছর পর দেখে নিজে আবেগকে আর নিয়ন্ত্রণে আনতে পারলো না। চোখ থেকে টপটপ করে পানি পড়তে লাগলো তার। হায় রে আম্মা, তোমার জানাতে কোনো ভূতের বইয়া ভাষা উঠে নাই, যেরকম কান্নাকাটি পর্ব শুরু করছো। কাঁদবো না তো কি করবো রে বাবা, কত বছর তুই দেখি না, তুই না দেখতে পারার কষ্টে এত বছর একটা দানা ভাত মুখের মধ্যে তুলতে পারি না বাবা। তোলো নেই, এমনি তোমার 5 কেজি ওজন বাড়ছে, যত সব ভাইয়ের সামনে চাপাবাজি। কি রে, এটা কোন ধরনের ব্যবহার? আমি না থাকাতে তো তাই সাহস ভালোই বাড়ছে, মুখে মুখে আমার সাথে তর্ক। না না ভাইয়া, এমনটা বুঝাই নেই, বুঝাবুঝি দিন শেষ। আমার পোলারি এখন বাংলাদেশ, এখন আমার পোলা আছে, আমাকে আর কেউ তো বাইরে রাখতে পারবে না। এমন নাটকের পর্বের মধ্যে দিয়ে মারবে নাকি আমায়? খিদা দেখতে পারতাছি না, এই জায়গায় নাটক শুরু করে দিছো। খিদা লাগছে, খাবার দাও তো, কতদিন হয়েছে দেশের খাবার খাই না। এত বছর পর দেশের মাটিতে পা রেখে মায়ের হাতে রান্না খাওয়ার মজাটাই আলাদা। জাংকুক মুহূর্তটাকে উপভোগ করতে লাগে। খাবার খাওয়া শেষে কোকের 1 শট মারার পর জাংকুক বাইরে যাওয়ার জন্য বের হতে নেয়। হায় রে কপাল, আমার পোলা এত বছর পর আমার এতটুকু সময় দিল, কই যাস এখন? খালি তোমার সময় দিলে কি চলবো আপা? আমার কত মানুষই তো আছে, চাচাগুলোকে দেখা করার পর ফ্রেন্ডগুলোকে দেখা করতে যাবো। কোন হিসেবে চাচা কষ্ট ওরে? আজ পর্যন্ত চাচার কোনো দায়িত্ব পালন করছে? জাংকুক আর দায়িত্ব থাকতে নাকি আপা? হ্যাঁ, চাচা হিসেবে দায়িত্ব না পালন করলো, আমি ভাইস্তা হিসেবে দায়িত্ব ঠিকই পালন করবো। কর, দায়িত্ব পালনের ভূত মাথায় উঠলে কি করার? করার তো বহুত কিছু আছে আপা, যেমন তোমার কিন্তু ভাইয়ের দায়িত্বটা এখন পালন করা উচিত। বয়স তো কম হয় না দুজনেরই, 2 দিন পর দুজনেই পুটুস করে ওড়াল মারবা পৃথিবী দেখা। এত রাখা একা আপ কি হবো? সেটা আমার ব্যাপার, আমার জিনিসে লাভ ক্ষতি দেখা তোর দরকার নেই। বাপের লাভ লস বলে না দেখে আর কি দেখবো? ঝাঁকে সেসব ঘাটতার আমি বাতিয়ে মিলন পারবে না, প্রস্তুত থাকে না বাজার। আমি আবার একটু বেশি ভালো মানুষ তো, তাই ঝগড়া ঝাঁকে দেখতে পারি না। আমি কিছু বলো না, চুপচাপ তাকিয়ে রইলো জাংকুকের দিকে। বাবা শোন, বন্ধু বান্ধবের লোকে দেখা কর ঠিক আছে, কিন্তু কোনো বান্ধবীর সাথে দেখা করিস না। কেন মা, আমার কোন বান্ধবী আবার তোমার জামাই টানার প্ল্যান করতেছে যে ওগুলোকে দেখা করবো না? আরে ধুর, ভাবনা মোটরসাইকেল চুরি হলে কেন কষ্ট লাগে না? BMW গাড়ি চুরি হয়ে গেলে দুঃখ করে বলা যায় না। আমি চাই না তুই চুরি হয়ে যাস, এই জন্য তো তোর জন্য মেয়ে দেখতেছি বাবা। আরে বাবা, বিয়ের ব্যবস্থা তা হবে আমার। যাক, ভালো ভালো, এখন তাহলে প্রতি রাতে কৌবাদেশকে সঙ্গী বানায় ঘুমাইতে হবে না। তো এভাবে আমাদের জাংকুক অনেক ধরনের উল্টাপাল্টা এবং নিরজ্জনক কথা বলতে বলতে বাসা থেকে বের হচ্ছিল। এদিকে তেও নিজের বেডরুমে শুয়ে শুয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। হুট করেই তের কানে অনেক চেনা পরিচিত একটা ঘৃণ্য কণ্ঠ ভেসে উঠল। কণ্ঠটা তার অনেক চেনা। যে সকল কণ্ঠের সাথে মানুষের রাগ এবং কষ্টের স্মৃতি জড়িয়ে থাকে, মানুষ সেই সকল কণ্ঠকে খুব সহজে ভুলে না। তের ক্ষেত্রেও ঠিক এমনটাই হলো। কণ্ঠটি তার চাচাতো ভাই জিওন জাংকুকে। তে কিছু একটা আন্দাজ করতে পেরে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর সামনে থাকা বাড়িটির গ্যারেজের দিকে ঠিকই দেখতে পেল জাংকুকের সেই কালো বাইক। বাইকের দিকে তাকাতেই বাইকের মালিকের সাথেও সাক্ষাৎ হয়ে গেল তের। তের ধারণা সঠিক, জাংকুক এত বছর পর গ্র্যাজুয়েশন শেষ করে আবারও দেশে ফিরত এসেছে। জাংকুকও অভ্যাসগতভাবেই বাইক স্টার্ট দিতে দিতে পাশে থাকা বিল্ডিংটির দিকে তাকালো। সাথে সাথে চোকাচোকি হয়ে গেল জাংকুক এবং তের। এই মুহূর্তটা অবশ্য তাদের জন্য নতুন না। একটা সময় প্রায় প্রতিদিনই এরকম একটা মোমেন্ট কাটতো তাদের। জাংকুকের চেহারা ঠিক আগের মতোই প্রফুল্লময় হাসি, আর তের চোখে ঘৃণাময় দৃষ্টি। কি রে শয়তান বইনা, সব ঠিকঠাক তো? তেকে উদ্দেশ্য করে জাংকুক জোরে জোরে নিজ থেকে কথাটা বলল। তবে জাংকুকের কথাটা তের পছন্দ হয়নি, তাই তে কথার কোনো উত্তর না দিয়েই জানালাটা বন্ধ করে দিল। ওরে বাবা, আমার সাথে বেয়াদবি! এত বছরও খাত্তারামি কমে নাই দেখি। ব্যাপার না, আমি চলে আসছি না, তোর ঘাড় মোটকা তোর খাত্তারামি ছুটামো এখন। জাংকুকের ভয়েস অনেক বেশি লাউড, তাই জানালা বন্ধ করার পরেও জাংকুকের নিচে বলা প্রতিটা কথাই তে ভালোভাবে স্পষ্টভাবে শুনতে পেয়েছে। ফালতু বেটা, আমার আগে তো তোমায় দিচ্ছে, এখন আমার লাইফে ইন্টারফেয়ার করতে আসবি? তোর ফুটা বরাবর গুতামাই না একেবারে ভূতে বানাই দেবো আমি। তে মনে মনে একটা জিনিস ধারণা করলো। সাথে সাথেই তেদের বাড়ির কলিং বেল বেজে উঠলো। তের ধারণা সঠিক, আর কেউ না, জাংকুক এসেছে তাদের বাসায়। জাংকুক, বাবা তুমি? হায় রে, যেমনি রিঅ্যাকশন দিছো, এখন কি পরিচয়পত্র দিয়ে ঢোকা লাগবো নাকি বাইরে থেকে বিদায় করবো আমারে? ধুর বাবা, কি বলিস না বলিস, আমি তো ভাবছি তে হয়তো বা দরজা খুলছে, এই জন্য আমার আসতে দেরি হয়েছে জানাস না। যে মেয়ে একটা বানাইছো, খাতারামি ছাড়া আর কিছু শিখাইছো নাকি? ওই মেয়েটা না আমি দেখবো। খিদা লাগছে, নাস্তা পানি কিছু খাইতে দাও, না খাই কিন্তু যাবো না। আরে বাবা রে, খুঁটা মেরে যে কথাগুলো কস না, দাঁড়া আমি তোর জন্য নাস্তা পানির ব্যবস্থা করতেছি। তে আর তোর চাচারেও ডাকতেছি। ঢাকো ঢাকো, তোমার মেয়ের দুটো চট করে মেয়েরা নাস্তা খাওয়া শুরু করি। এদিকে তে ইচ্ছে করে রুম থেকে বের হচ্ছিল না। জাংকুককে তার একদম সহ্য হয় না, জাংকুকের সামনে সে যেতেও চায় না। এর জন্য তো রুমে বন্দি হয়েছিল। ঠিক সেই সময় তের দরজায় টোকা পড়লেই তের দরজাটা খুলে দেয়। কি রে তে, রুমের মধ্যে বন্দি হয়ে আসছিস কেন? তোর জাংকুক ভাই আসছিস তো, কি করতে পারি? নাচি আমি? এটা কোন ধরনের কথা? এত বছর পর বলাটা এসে দেখা করবি না? তোমাদের এত দেখা করার ইচ্ছা থাকলে তোমরা দেখা করো গিয়া, আমারও না দুই চোখে সহ্য হয় না। আপনার ইচ্ছা, দেখা করলে করেন, না করলে নেই। পরে বাপের হাতে বকা খাইলে আমার কাছে আইসেন না। কথাটা বলেই জিসু সেখান থেকে চলে গেল। তে চুপচাপ তাকিয়ে রইল তার মার যাওয়ার দিকে। না, কথাটা সত্যি, এতদিন পরে এসেছে, কোনো শত্রুতার তো আর দরকার নেই। তাই তে
ভাবলো একটু কথা তো বলাই উচিত, আর নাহলে এটা বেয়াদবি হয়ে যায়। তাই তে জাঙ্কুকের সাথে কথা বলার উদ্দেশ্যে সিঁড়ি থেকে নামলো। পুনরায় তার চোখাচোখি হলো জাঙ্কুকের সাথে। শান্ত নয়নে তাকিয়েছিল তের দিকে। তেও শান্তভাবেই জাঙ্কুককে উদ্দেশ্য করে একটা সালাম দিতেই যাবে, ঠিক তারই আগে জাঙ্কুক বলে বসলো, গুরুজনকে সালাম কালাম দিতে হয়, এটুকু ভদ্রতা শিখোস নাই নাকি? ঘাটার চক্করে ভদ্রতা মুখে বেরো না। বিগড়ে যাওয়া মেজাজটা জাঙ্কুকের কথা শুনে আরো বিগড়ে গেল। আসলে ভদ্র ব্যবহার সবসময় ভালো মানুষদের সাথেই যায় ভাইজান। আপনার মতো খাট্টারাদের সাথে আমার খাট্টারামি ব্যবহারই পারফেক্ট। আই সে আমার পারফেক্ট আছে রে। ডোন্ট ওয়ারি ডিয়ার, তোমার এসব খাট্টারামি থেরাপি খুব ভালোভাবে আছে আমার। এমন থেরাপি মারবো তোমার খাট্টারামি কাপড় খুলে দৌড় মারবো। ওয়াও, খাট্টারামি থেরাপি আছে আপনার কাছে? তো আমি বলি কি, সবাইকে থেরাপিটা নিজের উপর একটু অ্যাপ্লাই করেন ভাইয়া, দেখুন তো কাজ করে কিনা। আমার মনে হয় কাজ করে নাই, কারণ আপনার মতো থেকে তো খাট্টারামি 1% কমে নাই। এই কথা শুনে জাঙ্কুক রাগান্বিত চোখে তাকায় তের দিকে। আস্তে আস্তে তের অনেকটাই কাছে যায়। ঘাটটারামি তিতা কথা তো ভালোই শিখছো দেখি। তিতা কথা কি আর আমার আজকে থেকে নাকি? ছোটবেলা থেকে তো তিতা কথা বলি, কি আর করার, বাবা মনে হয় জন্মের পর আর মধু খাওয়ায়নি। বাপ মা খাওয়ায়নি তো কি হয়েছে, আমি আছি না। এই জাঙ্কুক মধু খাওয়াই হতো রে। কথাটা বলে জাঙ্কুক এক ঝটকায় তার চুলের মুষ্টিটা এক হাতে ধরে অন্য হাত দিয়ে কিটক্যাটের যে প্যাকেটটা ছিল সেটা তার মুখের মধ্যে ঢুকিয়ে দিল। খা খা, বেশি করে খা, চকলেটের মিষ্টি খা, মুখটা একটু মিষ্টি কর। খুব কষ্টে জোরাজোরি করে জাঙ্কুকের হাত থেকে নিজেকে ছুটালো। বাস, অনেক হয়েছে জীবন জাঙ্কুক। এই কথা শুনে জাঙ্কুকের চোখ সাথে সাথে রক্তবর্ণ ধারণ করলো। কি বলছস? বলছি অনেক হয়েছে জীবন জাঙ্কুক ভাইয়া। এই মন চাইছিল জাঙ্কুককে আরো কিছু কথা শুনিয়ে দিতে, তবে জাঙ্কুকের রক্তবর্ণ ধারণ করার চোখ সে কেন জানে অনেক বেশি ভয় পায়। জাঙ্কুক আস্তে আস্তে অনেকটাই কাছাকাছি চলে যায়। এত ঘৃণা, এত ঘৃণা কেন রে? সেই চুরু লাভ ভাঙা দেওয়ার পর থেকে যে ঘৃণা জন্মাইছে তোর আমার প্রতি এখনো কমে নাই। জাঙ্কুক যে তাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে অতীতের কথা উঠিয়েছে সেটাকে খুব ভালোভাবে বুঝতে পারে, তাই তাই কিছু বলে না, চুপচাপ তাকিয়ে থাকে জাঙ্কুকের চোখের দিকে। অবশ্য তোর ঘৃণা জায়েজ আছে রে। পাপা কি পারে, মামা কি পারে, এরকম একটা মাইয়া যে বাপের হাতে মায়েরই খায় নাই। জীবনে প্রথমবার মায়ের খাইছে বাপের হাতে, তাও জাঙ্কুকের লেখা। এই ঘৃণা জায়েজ আছে। তাছাড়া তোর প্রথম প্রেমের অভিশাপ নিয়েও তো ঘুরতেছি। জীবনে একটাই প্রেম করলে তাও পূর্ণতা পাইল না। জাঙ্কুকের লেখা প্রেম পাই না একেবারে ফুটুস। আরে কি কষ্ট রে। কষ্ট তো আমার আপনার জন্য লাগতেছে জাঙ্কুক ভাইয়া। কতই না ষড়যন্ত্র করলেন আমার রিলেশনটা ভাঙার, কিন্তু তা পূরণ হলো না। জানেনই তো 2 সপ্তাহ পর বিয়ে আমার। তাও কার সাথে জানেন? ওই যে যার সাথে আমাকে ধরা খাওয়াইতেছিলেন, আমার প্রেম ভেঙে দিয়েছিলেন, তারই সাথে। এই কথা শুনে জাঙ্কুক অবাক হয় অনেকটাই। থেকে উদ্দেশ্য করে জাঙ্কুক কিছু একটা বলতেই যাবে, ঠিক সেই সময় জাঙ্কুককে ডেকে বসলো একজন। কি গো বাইস্তা, এত বছর পর চাচার কথা মনে পড়লো? আরে চাচা, এরকম ঢঙের কথা বার্তাও কোন কুলাঙ্গার লোকে মাইয়া বিয়া দিতেছ শুন না? নিজের ফিয়ান্সেকে কুলাঙ্গার বলায় কি বড় বড় চোখ করে তাকালো জাঙ্কুকের দিকে। আরে কোনটা আবার? এই আগেটাই। এমনি পোড়া আমার পছন্দ না জানাস না, এখন মাইয়া পছন্দ করছে তো কি করার, ভাবলাম বিয়ে দি। বাহ বাহ বাহ, তো মাইয়া গো খাইতেছে নাকি? 1 প্লেট গো এনে দেবে নাকি? যত সব আজাইরা কথা। ঠিক ভীষণ রাগ করতে থাকে জাঙ্কুকের কথা শুনে। এমনিতে বাবাকে অনেক বুঝিয়ে টুঝিয়ে রাজি করিয়েছে, এখন সে কোনোভাবে জাঙ্কুকের জন্য বিয়েটা ভাঙা পড়ুক এটা সে চায় না। তাই বড় বড় চোখ করে তাকিয়েছিল জাঙ্কুকের দিকে। দাও দাও, তাকো তোমার মেয়ের দিকে। সোহাবের কাম করতেছে বিয়া ভাঙা, এর জন্য শয়তানের মতো তাকায় আছে আমার দিকে। আরে আমিও তো বুঝাইছি, কিন্তু মাইয়া বুঝছে না তো কি করবো? এখনো তো কারোর লোকে জানাজানি করেনি। তুই একটু বুঝা না, দেখ তো বুঝিনি একটু। না না, আমার এরকম দায়িত্ব দিও না। আমি আবার কারো কিছু বুঝাতে পারি না, বুঝাতে গেলে হাত পা ভেঙা যায় মানুষের। কারণ কোনো কিছু বুঝে তাতেই নাকি আমি আমার বিয়ে সম্পর্কে কারো কাছ থেকে কোনো পরামর্শ চাই না। আর আপনারা প্লিজ অ্যাডভাইস দিতে আসবেন না। কথাটা বলে তাই সেখান থেকে চলে যায়। খোদার কসম চাচ্চা, এটা আমার আপন বোন হইলে মাইরা একেবারে ফাটাই নিতাম। কি কথা আমার মেয়ের ব্যাপারে, এসব কথা বাদ দে। তোর কি খবর, বিয়ে শাদী করবি কবে? দোয়া করো চাচা, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ করে ফেলবো। প্রেম টেম তো আর করি নাই, তাহলে তো বিয়েটা আগেই হয়ে যেত। কিন্তু আমার মতো মেয়েটা দেখতে চাই, ভালো মেয়ে পাইলে করে ফেলবো বিয়া। করবি ছিল তো এই মাসের মধ্যে থেকে, এই মাসের মধ্যে করে দে। তোর বিয়ে আর তোর বিয়ে একই মাসে হয়ে যাক। সেটা কিন্তু খারাপ দাও নাই। তো আমি কই কি, তোর বিয়ার দিনে আমিও বিয়েটা করে ফেলি। সব খরচপাতি তুমি নিজ থেকে দিও, আমার এক্সট্রা করে টাকাটা দেওয়া লাগলো না। তোর খরচটাও তো বড় ব্যাপার না, কিন্তু আমি তোর খরচ দিলে তোর বাপাই তো আইবো না এই অনুষ্ঠানে। খালি আমার বাপের দোষই ধরে না যাচ্ছ। আমার বাবা এলে তুমিও তো আইবো না। তো বিনা কারণে আমু খায়, তো বিনা কারণে আইবো না খায়। আগের কথা তো জানাসি, বাপের সম্পত্তি নিয়ে ফেজা লাগছে, কিন্তু বাপের সম্পত্তি আর বড় না, সম্মানটাই আসল। আর এই ঝগড়ার মধ্যে আমগো দুজনের সম্মানটাই গেল। কি করবো, ভাই ভাই তো দুজনেরই এই করতে লাগছে। আইসারে তুমি যত সব আজার রেখো, এমন আজার রেখো পাইছো করতে শুনি? রক্ত রে বাবা, যান রক্ত। বাপদাদা রক্তটা পাইছি, তখন রক্তটাও গেছে। কচু গেছে, এরকম ঢঙের জিনিস আমার রক্ত হয় নাই। আইসে খালি যাওয়ার আমি, এর বেশি কিছুই না। রক্ত তো একই, আমগো মধ্যে আছে তো তখন মিলেও থাকবো, খালি সময়ের অপেক্ষা। ওই সময় আইটাইটা ইন্না নিলে হবে আমার। কথাটা বলে জাঙ্কুক নাস্তা পানি সব শেষ করার পরে তাতে বাসা থেকে রওনা দিল। জাঙ্কুক যাওয়া মাত্রই তাই একটা স্বস্তি নিঃশ্বাস ছাড়লো। জাঙ্কুক বাইক নিয়ে চলে যায় তার বন্ধুদের সাথে দেখা করতে। সেখান থেকে সুগার সাথেই জাঙ্কুক মার্কেটের উদ্দেশ্যে রওনা দেয়। স্বর্ণের দোকানে গিয়ে নিজের পছন্দ মতো একটা ডিজাইন সিলেক্ট করে সেটাকে অর্ডার করে রাখে। এই ডিজাইনটাই বেস্ট আমার তের জন্য। ওরে শালা, আমার তে চক্কর কি মামা? চক্কর কি মানে?
আরে মিনাস, ওরে বাবা খেপতাছস কেন? তুই যেমনে কইলি অমনি আমার যা মনে আইলো তাই কইলাম। যেমনে কইলাম মানে তুই আমার চাচাতো বোন নয়, একমাত্র চাচাতো বোন। আদর করে আমি যেমনি ইচ্ছা অমনি ডাকতে পারি, তাই বলে তুই চক্কর মেলাবি? আরে শালা তুই একটা মেয়ের লেখা সন্দেহ চিন কিনতে ফুস। আমার কইতাছস আমারতে, তো আমি উল্টাপাল্টা ভাবনা কি ভাববো? ভাই হিসেবে আমার দায়িত্ব আমার বোনের বিয়াতে ওরে কিছু গিফট দেওয়ার, এই জন্য দিতাছি। সরি মামা, ভুল হয়ে গেছে। একবার ভুল করছস আরেকবার এমন ভুল করে তোর আমি আগুনে পড়া ধুল বানাই দেবো। তো স্বর্ণের লকেটটা প্রি অর্ডার করে দিয়ে চাঙ্কুক সুগাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাইক চালাতে চালাতে হুট করে কোনো একজনকে দেখে চাঙ্কুক বাইকটা বন্ধ করে ফেলে। আরে সালাম আলাইকুম, চাঙ্কুক ভাই আছে? ওরে কোলাঙ্গার রে, কোন মুখে কোলাঙ্গার মার্কা মুখ নিয়ে আমার ভাই বলছে? কোন মুখে মানে? 2 দিন পর আপনার ছোট বোনের জামা দিতে জেনেছি, আপনি অধিকারের কথা পান। কি আর করার, আসলে কিছু করার নাই রে, সবই বলা কপাল আমার। আমার বোনটা তোর মতো কোলাঙ্গারে বাসা যেতেছে। আরে ভাই রে, নিচের বাড়িতে উঠাইতে না পারার কষ্টে কি কথা বললেন? কি নিচের বাড়িতে না উঠাইতে পারার কষ্ট মানে? আরে আগুন জ্বলে রে, আগুন জ্বলে। বুঝি খাই না কাঁথার দুধের সাথে প্রতিদিন সুজি। জাঙ্কুক রেগে গিয়ে বুগামের কলার চেপে ধরে দাঁত কলমট করে বলতে লাগলো, আরে কোলাঙ্গার রে, এই কোলাঙ্গার মার্কা মাথা নিয়ে বেশি কিছু বুঝতে চাইছ না। আমি আমার বোঝানোর তো নামে জিততে পারবি না। আমার টিকাটিকি চিন্তা বাদ দেন, আগে আপনার তো ঠিক করুন। আপনার ছোট্ট বাবার কাছ থেকে নিয়ে যেতেছি, ওই দুঃখেই তো টিকতে পারতেছেন না। জাঙ্কুক আর 1 সেকেন্ড দেরি করে না, সাথে সাথে একটা পাঁচ কষিয়ে দেয় বুগামের মুখে। কি করলি তুই? আরেকবার কথা শোনা আমার আর আমার বোনের নামে। তোর মুখে বোন কথাটা যায় না রে, তুই তো বোনের বউ বানানোর ঠান্ডা করতেছস। এটা কি আমরা বুঝি না? তোর এই ঠান্ডা তো পিচ্ছি কালকে যাই, এর জন্য তো আমার হাতে বারবার বুটনিকাল কাটে ধরা খাওয়াই দিতি। আরে বাহ, পিচ্ছি কালে ধরা খাওয়ার চালানি তো তুই এখনো মিটে নাই। আমার চালা মিটানোর কথা না ভেবে নিজেরটা ভাবলে ভালো হয় না? কেননা থেকে বিয়ে করার পর বাসা রাতে যখন আমরা এক অপরে চালা মিটাবো, এটা দেখে আপনি কিভাবে নিজে চালা মিটাবেন শুনি? 1 সেকেন্ড সময় লাগলো না জাঙ্কুকের চোখ অগ্নিবর্ণ ধারণ করতে, সাথে সাথে একেবারে সোজারও ঘুষি মারতে লাগলো বুগামের মুখে। ঠিক শালা, তুই না তাকে ভালোবাসস? তেরে আর আমার নিয়ে এসব কথা চিন্তা করতে তোর লজ্জা করে না? লজ্জা তো তোর করা উচিত, তোর বোনই তোর সামনে সেফ ফিল করে না, এর জন্যই তো এইসব ভাবে তোরে নিয়া। কি এসব তের চিন্তা ভাবনা? তো এগুলো ভাবে আমার নিয়া? তেও ভাবে আমিও ভাবি, আর তোর সন্দেহ থাকে তুই ওরে যা জিজ্ঞেস কর যা। জাঙ্কুক কিছু বলো না, বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর বাইক নিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। জাঙ্কুক বাইক থেকে বেশ কিছুক্ষণ বুগামের বলা প্রতিটা কথা নিয়ে ভাবতে থাকে। তার প্রথমে ইচ্ছে করছিল তাই বাসায় গিয়ে জোরে জোরে চিৎকার করে তাকে সবকিছু জিজ্ঞেস করতে, তবে ব্যাপারটা সেন্সিটিভ, অন্য কেউ জানাজানি হয়ে গেলে অনেকটাই বিপদে পড়তে হবে তাদের। তাই জাঙ্কুক ঠিক করলো একান্তে তের সাথে দেখা করে তারপরে জিজ্ঞেস করবে। পরের দিন সকাল হতেই তে ভার্সিটি যাওয়ার জন্য বের হয়, তবে তার হাসি খুশি মেজাজ তেমন হইতে বিকে যায় সামনে জাঙ্কুককে দেখে। হাঁটার মতো তাকায় আছিস কেন? বাইকে ওঠ। আমার কোনো লিফটের দরকার নেই, বাইকে ভয় লাগে আমার। বাইকে ভয় না করে আপাতত তোমার আমারে ভয় করা উচিত, বই না? মাথা গরম আছে। কিন্তু আমি বাইকে উঠবি না, তারপরে ওঠার মতো। তের চাঙ্কুকে রাগান্বিত চোখ দেখে চাঙ্কুকে কিছু বলতে পারলো না, চুপচাপ চাঙ্কুকের বাইকের পেছনে বসে উঠলো। তে বাইকে উঠে বসতে চাঙ্কুকে একবার ফুল স্পিডে বাইক চালাতে শুরু করে। তে প্রথমে কোনো ইচ্ছেই ছিল না চাঙ্কুকে ধরার, পিছনে যে হ্যান্ডেলটা থাকে সেটা ধরেই বসেছিল, কিন্তু চাঙ্কুক বাইক এত রুডলি চালাচ্ছিল যে তে এক প্রকার বাধ্য হয়ে চাঙ্কুককে জড়িয়ে ধরে বসে থাকে। কি আপনি আমার বোটানিক্যাল গার্ডেনে নিয়ে যেতেছেন কেন? তোর লোকে প্রেম মারাইতে রে? প্রেমের অপবাদ যেহেতু পাই গেছি, তাহলে প্রেম মারাবো না কেন? জাঙ্কুকের কথা শুনে তে একেবারে অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। ব্যাপারটা তার জন্য খারাপই, আসলে বুগামের সাথে এভাবেই কনভারসেশন করতো সে, কিন্তু বুগাম যে এই কথাটা জাঙ্কুককে বলে দেবে সেটা তে কখনো ভাবতেও পারেনি। জাঙ্কুক তেকে নিয়ে গার্ডেনে এক কোণায় গিয়ে বসে। তো এখন বলেন এমন কি গোপন আলাপ যে আমাকে এখানে আনছে? গোপন আলাপ তো না, প্রেমের আলাপ। প্রেমের আলাপ প্রেমের জায়গায় না করলে জিনিসটা খারাপ দেখায় না? জাঙ্কুক ভাইয়া, আপনি যেমনটা ভাবতেছেন ব্যাপারটা এমন না। ব্যাপারটা এমন না তো কেমন তা তো জানার আমারও অনেক ইচ্ছা। সারা এমন কি করলাম যে নিজের বোনের থেকে প্রেমের অপবাদ পাইলাম? ওকে, এতই যেহেতু শুনতে চান তাহলে শুনেন। আপনার কারণে আমাদের সম্পর্কে ফাটল তার কম হয় নাই, অনেক চেষ্টা করছেন আমাদের সম্পর্ক ভাঙার। তাছাড়া আমার জীবনে তো ইন্টারফেয়ার কম করেনি, পাকনামি ভালোই করছেন। তো এইসব পাকনামির কারণে বুকাম ভাবলো যে আপনি হয়তো আমাকে পছন্দ করেন। তোর ফিয়ান্তে শালা কুলাঙ্গার কি ভাবনা মাইনে তাতে আমার বিন্দু মাত্র কিছু আসে যায় না। তুই কি ভাবছিস সেটা বল। ছোটবেলা থেকে আমার জীবনে যেমনি পাকনামি করছেন আপনার নিয়ে তো ভালো কিছু ভাবি না তা তো জানেনই। এরকম কথা জাঙ্কুকের সহ্য হলো না, তাই জাঙ্কুক চেয়ার থেকে উঠে গিয়ে তের অনেকটাই কাছাকাছি যাওয়া মাত্রই একটু ঝুঁকে গিয়ে তের গালটা সজোরে চেপে ধরলো। কারে কি বলস তের বাচ্চা? কোনটা পাকামি? আমি তোর ভাই না? তোর সবকিছুতে নজর দেওয়া আমার দায়িত্ব ছিল না? তোর সবকিছু থেকে বাঁচানো আমার দায়িত্ব ছিল না? তাহলে কোনটা পাকামি? ব্যথা পাইতেছি, পা না বেশি করে পা। ব্যথা দেওয়ার জন্যই তো ধরছি, এটা তো শাস্তি। জাঙ্কুক তের সামনে আরো একটু ঝুঁকে গিয়ে তাকে কটমট করে বলতে লাগলো, একটা কথা ভালো করে শুনে রাখো বই না, তোমার জীবনে ভালো মন্দ যাচাই করা আমার মহিলার দায়িত্ব, আর আমি আমার সেই দায়িত্ব সবসময় পালন করবো। এই দায়িত্ব পালনে তুমি যদি পাকনামি ভুলে থাকো তাহলে এই জীবন জাঙ্কুক তোমার জীবন নিয়ে সারা জীবন পাকনামি করবো। জাঙ্কুক তের সাথে কথাগুলো এরকম অ্যাঙ্গেলে বলছিল তো এক সাইড দিয়ে দেখলে মনে হবে যে এরা একে অপরকে কিস করছে এবং এই মিসআন্ডারস্ট্যান্ডিংটাই হয়ে গেল। আরে বাহ বাহ বাহ, ভাই
বোনে তো দেখি এরকম ফুষ্টি টুষ্টিটা ভালোই। বোকা তুমি হোয়াট হ্যাপেন্ড বেবি? আমাকে দেখে 7-8 মান উপর থেকে পড়লা নাকি? অবশ্য পরের এই কথা, ফুষ্টি নষ্টি করাতে আমি ধরে ফেলছি না। ফুষ্টি নষ্টি মানে এই সারা আরে কি করছে? কারে আবার তোর আর তোর বোনে হয়ে বুঝিস না? বাবা তোরে মানতে হবে। মানে ফুষ্টি নষ্টি করবি আর আমি কইতেও পারবো না? মানে বউ তো চুরি আবার আমার লগে সিনা চুরি। উফ বোকা কি বলতেছ না বলতেছ? তুমি যে কোনো ভাবতেছ এরকম কোনো কিছু না আসলে। একদম নাটক করবি না, ভাবার তো এখানে কিছুই নেই। যা দেখা চোখা চোখে দেখছি পুরা। কথাটা বলে বোকাম একটু রুটলি ধাক্কা দেয় থেকে। এই সারা কার সামনে কি করছে? একটা হাত পা ভেঙে দেবো ধরা। উফ চাকু ভাই একটু চুপ থাকে তো, অন্তত এই ব্যাপারে পাকামি করবেন না। চুপ দাঁড়ায় থাকেন এখানে ঘাওড়ার বাচ্চা। মাই খাওয়া সাজ লাগছে নেই, যা মাই খা। কথাটা বলে চাঙ্কুক থেকে একটু ধাক্কা মারলো বোকামের উপর। এই বোকামের বুকে আসতে পড়তে বোকামা সজরে ধাক্কা মারে থেকে। আমার বুকে তো ঠাই নেই রে। আমার বুকে কেন? কোনো পুরুষ মানুষের বুকেই তো ঠাই নেই, কারণ তুই একটা পাপিষ্ট মহিলা। উফ বোকা নাচে না কোনো কথা বলবো না, আমি তোমাকে কাহিনী এক্সপ্লেন করে বলতেছি। বোকাম আরো একবার ধাক্কা মারে থেকে। এক্সপ্লেন কি করবি? যা দেখার তো সামনাসামনি দেখছি। এই শালার সাথে না তোর চোখটা ভালো করছিস, সেখানে তুই আমার কথা তো শুনলেই না। সামনে আমাদের বিয়ার রেখা, শালার সাথে চলে আসছে বোটানিক্যাল গার্ডেন। এখানে আইসে থামস নাই, এখানে আইসে একেবারে ঠোঁটে ঠোঁট। বাহ মানতে হবে রে, তুই একেবারে 1 নাম্বার প্লেয়ার রে। কথাটা বলে বোগাম থেকে আরো একবার ধাক্কা নিতে নেয়, কিন্তু তখনই জাঙ্কুক এসে সজরে একটা পাঁচ মারে একেবারে বোগামের মুখে। এত সাহস কে দিছে রে গোলাঙ্গারের বাচ্চা? প্রথমবার মারছিস কিচ্ছু কই নাই, দ্বিতীয়বার মারছিস কিচ্ছু কই নাই, তাই বলে তৃতীয়বার মারবি, তা আবার আমার সামনে, জীবন জাঙ্কুকের সামনে। জাঙ্কুক একেবারে সিরিয়াসলি ভাবে বোগামকে সেখানে মারধর করতে লাগে। তে অনেক চেষ্টা করে জাঙ্কুকে থামানোর, কিন্তু কোনোভাবেই পেরে উঠছিল না। এক পর্যায়ে তে জাঙ্কুকে সজোরে ধাক্কা মেরে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় জাঙ্কুকের গালে। বাস জাঙ্কুক বাস, অনেক নাটক হইছে। নিজে আগুন ধরে আবার নিজে পানি ঝরার নাটক করতেছেন। জাঙ্কুকের প্রতিক্রিয়া একদম শূন্য, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করা, তবে কিছু করছে না। তের দিকে তাকিয়েছিল চুপচাপ। এসব নাটক তো ইচ্ছে করে করছেন না, যাতে আমার বিয়েটা ভেঙে যায়। আসলে আপনার নজরটা আমার দিকে অনেক আগে থেকেই, সেই ছোট্টবেলা থেকে। কি ভাবছিলেন এখানে এসে আমাকে মলমপট্টি পাঠাবেন যে আমার ভাই আমার দায়িত্ব পালন করছেন? এই সেই কোন ভাই নিজের বোনের প্রতি এত কেয়ার করে? নিজের আপন বোনের প্রতি এত কেয়ার করছেন, এত পাতামি করছেন যে আমার প্রতি করে? জাঙ্কুক কিছু বললো না, চোখ বড় বড় করে তাকালো আবারও তের দিকে। আমি তো আমার জীবন উদযাপনই করতে পারি আপনার জন্য। সেই ছোট্টবেলা থেকে আমার কোথায় পড়া উচিত, কোথায় না পড়া উচিত, কোথায় কোচিং করা উচিত, কোথায় যাওয়া উচিত, কি ধরনের কাপড় পরা উচিত, কোন ধরনের কাজ করা উচিত, কার সাথে ফ্রেন্ডশিপ করা উচিত, সবকিছু ডিসাইড আপনি করতেন। কোন ভাই নিজের বোনের প্রতি এত সূক্ষ্ম নজর দেয় শুনি? জাঙ্কুক এবার নিশ্চুপ, কিছু বললো না, চুপচাপ তাকিয়ে রইল তার কথাগুলো শুনতে। কি হলো মিস্টার জীবন জাঙ্কুক, এখন মুখ থেকে কথা বের হয় না কেন? এখন অবশ্য বের হবে না, সব সত্য কথা বলে দিচ্ছি না। যেমন মনে করছি তা তো সবই ঠিক। এখন যেহেতু সামনাসামনি সব বলেই দিছি, তো প্লিজ এখন দয়া করে আমাদেরকে মুক্তি দেন, আমার জীবনটা আমার মতো এনজয় করতে দেন। আমার জীবনে ফাটনামি করা বন্ধ করেন জীবন জাঙ্কুক। আশা করি এখন অন্তত আমার প্রতি কোনো মনোভাব রাখবেন না। কথাটা বলেই সেখান থেকে চলে যায় বোকামের পিছু পিছু। বইনা রে বইনা, তুই কথাগুলো শুনে না, এই কথার কষ্ট তো আর শুইতেছে না বইনা। ভালো করলো না, এই জীবনে কোনো মেয়ের হাতে থাপ্পড় খেলাম, এই কথা হইল জাঙ্কুকে। তবে ব্যাপার না, তুমি যেহেতু আমার ভাই মনে নেই, আমি তোমার বোন হিসেবে আর ডিসকাউন্ট দেবো না। এমন ভাবে ইগো হার্টের প্রতিশোধটা নেবো যে তুমি ভাবতেও পারবে না। এদিকে তেও বাসে গিয়ে বোকামের সাথে সবকিছু মিটমাট করে ফেললো। হে মায়া জায়াস, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ কিছু ফটো ফ্রেম ডিজাইনিং অফার, তাও মাত্র 100 টাকার ভিতরেই। হ্যাঁ ঠিকই শুনেছো, যে কোনো পার্সোনালাইজড বা কাস্টম ডিজাইন ফ্রেম মাত্র 100 টাকায়। এই ফ্রেমগুলো কার না ভালো লাগে? নিজের বিশেষ দিনগুলোকে স্মৃতিময় করে রাখতে বা কাউকে উপহার দিতে এটাই বেস্ট অপশন। প্লাস পয়েন্ট কি জানো? তুমি প্রিন্টেস্ট, ফেসবুক, ইনস্টাগ্রামে যে কোনো ফটো ফ্রেম ডিজাইন পছন্দ করলে শুধু ছবি পাঠাও, তারা সেটাকে তোমার মতন করে কাস্টমাইজ করে দিবে। যতক্ষণ না তুমি পুরোপুরি সন্তুষ্ট হচ্ছ, কাজ চলবে, বারবার পরিবর্তনও করানো যাবে। তাছাড়া এখানে সব ধরনের ডিজাইন করানো সম্ভব, যেমন ধরো বেবি মেমোরি ফ্রেম, মাদার্স ডে, ফাদার্স ডে, টিচার্স ডে, ফ্রেন্ডশিপ ডে, ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি অ্যানিভার্সারি কিংবা হ্যাপি বার্থডে বা যে কোনো স্মৃতিময় গিফটের জন্য তুমি ডিজাইন করিয়ে নিতে পারো। তাহলে আর দেরি কেন, এখনই যোগাযোগ করো নিচের দেওয়া নম্বরে। রাত তখন 1:15 নাগাদ। জাঙ্কুক বাড়িতে আসার পর থেকে সবার সাথে খারাপ ব্যবহার করেছিল। এরপর যে রুমে বন্দি হয়েছে, এখনো রুম থেকে বের হওয়ার কোনো নাম নেই। খাওয়া দাওয়াটাও করা হলো না, খাবেই বা কিভাবে? জাঙ্কুকের মাথায় ঘুরপাক খাচ্ছিল তার প্রতিটা বলা কথা। তাছাড়া থাপ্পড়ের দৃশ্যটাও যেন বারবার চোখের সামনে ভেসে উঠছিল। এগুলো ভাবতে ভাবতে জাঙ্কুকের রাগ আরো বেশি তীব্র হয়। জাঙ্কুকের রাগ যখন মিডিয়াম পর্যায়ে থাকে, সে তখন অনেক বেশি চিল্লাচিল্লি এবং মারামারি করে, এটা তার জন্য নর্মাল। কিন্তু জাঙ্কুকের রাগ সর্বোচ্চ পর্যায়ে চলে গেলে জাঙ্কুক কোনো রিঅ্যাকশনই দেয় না, একদম শান্ত হয়ে যায়। কথা আছে না, শান্ত সমুদ্র অনেক বেশি ভয়ঙ্কর। জাঙ্কুকের ক্ষেত্রে ঠিক এমনটাই হয়। বেডরুমের সোফায় বসে বসে জাঙ্কুক কিছু একটা ভাবতে থাকে। তখনই জাঙ্কুকের নজর যায় জানালার দিকে। আসলে তেদের বাড়ি এবং জাঙ্কুকদের বাড়ি ঠিক পাশাপাশি, এবং জাঙ্কুকের বেডরুম থেকে তের বেডরুমের জানালাটা দেখা যেত। জাঙ্কুক তীব্র নজরে তাকিয়ে থাকে সেই দিকে। মাথায় কিছু একটা আসতেই একটা ড্যাভিলস ম্যান দেয় জাঙ্কুক। এদিকে
অভ্যাসগতভাবে তে সবসময় রাতের বেলা গোসল করে। আজ রাতে গোসলটা শেষ করে তে নাইট ড্রেস পরে ওয়াশরুম থেকে বের হলো। তে আয়নার সামনে দাঁড়িয়ে সরল মনে চুলগুলো থেকে পানি ঝেড়ে ফেলছিল। হুট করে তে নজর গেল তার বারান্দার থাই গ্লাসের দিকে। থাই গ্লাসটা এতটা খোলা ছিল না, তাহলে এমনটা খুললো কিভাবে? তে জিনিসটা নোটিস করে থাই গ্লাসের দিকে অগ্রসর হতেই হুট করে পেছন থেকে কারো হ্যাচকা টানে দেওয়ালের সাথে মিশে যাইতে। লোকটা একদম তার মুখোমুখি দাঁড়িয়েছিল। ডিম লাইটের হাফসা আলোতে তে লোকটার চেহারার দিকে তাকালো। হাস, ভয় নাই বইনা, ডাকাতি করতে তোমার কাছে আসে নাই। তে প্রথমে কয়েক সেকেন্ড বোকার মতো থাকলেও পরক্ষণে হুঁশ ফিরত আসতেই সজোরে ধাক্কা মারে জাঙ্কুককে। ছেঁচা লোক, আপনার সাহস কিভাবে উইদাউট পারমিশন আমার রুমে আসা? পারমিশন নেওয়া লাগবে? এমন কি আছে আমার বোনের রুমে যে আমার পারমিশন নিতে হবে? কথাটা বলেই জাঙ্কুক তের দিকে প্রথম পারের মতো নজর পড়ালো পুরো মাথা থেকে পা পর্যন্ত। তের পরনে ব্ল্যাক কালার কিউট একটা নাইট ড্রেস ছিল। তে বুঝতে পারে জাঙ্কুকের চোখের ভাষা। মা গো মা, আমার সে পিচ্ছি বোনা এত বড় হয়ে গেছে আর আমারই নজর পড়লো না। ভেরি স্যাড। ঠিক খচ্চর বেটা, অবশেষে আজকে তো নিজের আসল রূপে। না রে বোনা, আসল রূপে এখনো আসি নাই, তবে তোর গলার আওয়াজ যদি বাড়তে থাকে তাহলে ঠিকই চলে আসবো। তোর থুনকে তুই নিজের কাছে রাখ ছোট লোকের বাচ্চা। এখনই পাপাকে ডাকতেছি, তোর আসল রূপ দেখাতে হবে না সবার সামনে। কথাটা বলে তে নিজের মেন ডোরের দিকে অগ্রসর হতে লাগে। তখনই জাঙ্কুক একটা হ্যাচকা টান দিয়ে তেকে অনেকটাই নিজের কাছাকাছি মিশিয়ে ফেলে। সাথে সাথে পরনের যে টি শার্টটা ছিল সে একেবারে ছুঁড়ে মারে খাটের উপরে। জাঙ্কুকের কর্মকাণ্ডতে মাথা ঢুকছিল না, হতভম্বের মতো তাকিয়েছিল জাঙ্কুকের চেহারার দিকে। আমার দিকে এমনি ভ্যাবলার মতো না তাকা, সামনে থাকা আয়নাটার দিকে তাকাবই না। দেখা কি মনে হইতেছে আমার আর তোরে? ওয়াও, কিউট কাপল রাইট? আয়নাতে একে অপরকে দেখা মাত্রই জাঙ্কুকের ভয়ঙ্কর ষড়যন্ত্র স্পষ্ট হয়ে যায় তের কাছে। তে ভীতু চোখে তাকায় জাঙ্কুকের চোখের দিকে। ভাববেন না আমি চুপ থাকবো, আমি কিন্তু জোরে জোরে চিৎকার করবো ভাইয়া। বকাতে পরিবেশও তো বুঝোস না, আমার আর তোর কত সুন্দর লাগতেছে। দেখ তো একবার আয়নাতে, তুই চিৎকার করলে তো চাচা চাচি ঘুম থেকে উঠে যাবে রে। আমাদের দুজনকে এভাবে দেখলে গায়ে মেখে যাবে না? বদনামের দাগ লাগাতে আসছে নাকি? না রে, তোরা এখন বদনামের দাগ লাগাতে গেলে দাগ তো আমার গায়ে লাগবো। নিজের এত বড় ক্ষতি কেমনি করি গা? তাই কেন আসছেন এখানে এত রাতে? আমার উপর আপনার কি কাজ আছে? কাজ তো অবশ্যই আছে, এমনি এমনি আই না রে। তোর জন্য বিরাট বড় শাস্তি রেডি করতেছে, তো দেখতে আসলাম আমার সেই ছোট্ট বোনটা এত বড় শাস্তি নেওয়ার জন্য উপযুক্ত হয়েছে কিনা। কি করবেন আপনি? বদনামের দাগ লাগায় বিয়ে ভাঙবেন আমার? ইউ আর রং বোনা, আমি তো বদনামের দাগ লাগায় বিয়ে করার ধান্দায় আছি। বিয়ে? তাও আবার আপনাকে? এটা তো সাত জনের সম্ভব না জীবন জাঙ্কুক। আমিও সেই দোয়াই করে নেবো না। আফটার অল যারা এত যত্ন করে বড় করলাম, পাহারা দিলাম, বড় হয়ে তারা প্রতি রাতে অসুস্থ করতে আমারও ভালো লাগতো না। জাঙ্কুকের কথা দেখে গিয়ে আমারও জাঙ্কুকের গাড়ি থাপ্পড় দিতে নাই, কিন্তু এবার আর তা হয় না, কেননা জাঙ্কুক আগেই তে হাতটা চেপে ধরে ফেলে। হাতের টেস্টটা দেখে ভালোই বাড়ছে রে। কথায় কথায় খালি হাত চলে। ব্যাপার না, টেস্ট খালি তোর না, আমারও অনেক কিছু পারছে। তবে তো এখন না, টের পাওয়ার মতো হারে হারে আস্তে আস্তে কি টের পাবে? আপনার নোংরা ষড়যন্ত্রের টেস্ট কতটা কঠিন তা তো এখনই টের পাইতেছি। এখনো টের পাও নাই বোনা, তবে পাইবা। খুব তাড়াতাড়ি আমার মায়াজালের মধ্যে খুব ভালোভাবে ডুববা তুমি। এমন ডুববা যে আশেপাশে অলঙ্কের কালি ছাড়া আর কিছুই দেখতে পারবা না। কথাটা জাঙ্কুকের অনেকটাই কাছাকাছি এসে বলে। এই মনে মনে ভয় পাচ্ছিল জাঙ্কুকের এরকম আচরণকে, তবে তা প্রকাশ করেনি মুখ দিয়ে। আরে ভয় পাইস না তে, হাজার হলেও তো বোন তুই আমার। আজকের জন্য ডিসকাউন্ট অফার, আজকে কিছু কমো না তোর লোকে। এখন যাই, বাসা যা শান্তি একটা ঘুম দেই। ঘুম থেকে উঠার পর কত ষড়যন্ত্র করা লাগবো। বড় ষড়যন্ত্র করতে গেলে খাতির সাথে একটা ব্যাপার স্যাপার আছে না। কিছু বলো না, চুপচাপ তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক পাশে থাকা টি শার্টটি উঠিয়ে একেবারে তার মুখ বরাবর ছুঁড়ে মারলো। নে বইনা, নিজের হবু জামাই টি শার্টটা যত্ন করে আমাইতে রেখা দিস। যত্ন দেখছি নিন না, যত্ন করে ঘর মোছা টানা বানাবো এটাই আমি। না রে, ঘর মোছা টানা না বানা, বেবিদের কষ্টের ছাতা চোখের পানি মোছার টানা বানাইস। আফটার অল টিস্যু কিনতে গেলে একেবারে শেষ হয়ে যাবো, জানোস না? ইউ নো হোয়াট আই মিন? জাঙ্কুকের কথা চিন্তালালা হুই মিনিং খুব ভালোভাবে বুঝতে পারলো তে। জাঙ্কুক কিছু বললো না, একটা ড্যান্সম্যান দিয়ে সেখান থেকে চলে গেল। ঠিক চোরের মতো যেভাবে বাড়িতে ঢুকেছিল ঠিক একইভাবে চোরের মতো বাড়ি থেকে বের হলো জাঙ্কুক। বাড়িতে গিয়ে লম্বা একটা ঘুম দিল। পরের দিন সকালটা শুরু করলো জাঙ্কুক একেবারে নিজের মতন করে। তের বিয়ের এত বেশি প্রিপারেশন নিতে গিয়ে যে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছিল, তবে তার হিমশিম একবারেই দূর হয়ে গেল জাঙ্কুকের সহযোগিতায়। জাঙ্কুক তাকে সবকিছুতেই ডিরেকশন দিচ্ছিল এবং সাহায্য করছিল যেন যেভাবে এত বেশি কষ্ট না হয়। বাবা রে, তোর বিয়ে মার্কেট করতে গেলে আমি তো একেবারে ফুতুর হয়ে যাবো। কত কিছু কিনে তো সুস্থ আমাকে দিয়া। আরে ধুর চাচা, নিজের একমাত্র মেয়ের বিয়ে খরচ করবো না তো কি আমার বিয়েতে খরচ করবা? জাঙ্কুকের বিয়ের ব্যবস্থাপনা অর্ধেকের বেশি দায়িত্ব নিজ কাঁধে নিয়ে নেয়। এই টু জেড সবকিছুই নিজে পরিচালনা করছিল। বিয়ের ডেকোরেশন, খাবার এবং অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সকল কিছুই কিভাবে হবে না হবে সবকিছু ডিরেক্ট করতে থাকে। এদিকে এই জিনিসটা দেখে যে অনেকটাই খুশি হয়, কেননা এত আয়োজন তার একার পক্ষে সামলানো সহজ
সহজ হতো না। তাই জাঙ্কুকে সে এক প্রকার তার অনেক বড় উপকার হয়ে গেল। প্রায় এক সপ্তাহ জুড়ে জাঙ্কুকের প্রায় প্রতিনিয়তই তেদের বাড়িতে আসা যাওয়া হতে থাকে। জিনিসটা তের কাছে মোটেও সুবিধাজনক লাগে না। এমনিতেই সে রাতের ঘটনার পর থেকে জাঙ্কুকের থেকে দূরত্ব বজায় রাখছে তে। কোনোভাবেই সে কথাগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না এবং সে কথাগুলো কারোর সাথে শেয়ারও করতে পারছে না। এরই মধ্যে জাঙ্কুকের এতটা হুট করে পরিবর্তন, দিদির তেকে বোন হিসেবে স্বীকৃতি দিয়ে এত বেশি দায়িত্ব পালন করা মোটেও সুবিধাজনক নয়। সামনে হয়তো খুব শীঘ্রই ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। তবে জাঙ্কুকের হাসি মুখ দেখে সে ভয়ঙ্কর জিনিসটা আসলে কি তা আন্দাজ করতে পারে না তে। সারাদিনে দৌড়াদৌড়ি কাজ কাম শেষ করে জাঙ্কুক রাতের বেলা অবশেষে বাড়িতে ফিরল। বাহ বাহ বাহ, আমার পোলা আমার বাসাতে না থাকা আমার ভাইয়ের বাসা যা পড়ে থাকে। পড়ে কই থাকে আব্বাজান, দেখেন না বিয়ার জিনিসের কাজ কাম করতেছে। তাছাড়া দোষটা তো আপনারই। আর নিজের বিয়াটা ঠিক করলে নিজের বিয়ার কাজ কাম করতাম, মাইন্ডসেটটা না। পোলা থেকে বিয়ে করতে পারো, চিন্তা করিস না, আগামী মাসের মধ্যে তোর বিয়েটা ফিক্স করে ফেলবো। ফিক্স যেহেতু করবা এই মাসেই করতা, তেরে বিদায় জানানোর পর নতুন বউ নিয়ে বাসায় উঠতাম, তাহলে তো আর খালি খালি লাগতো না। আরিম জাঙ্কুকের কথা শুনে কিছু একটা ভাবলো, তবে তা প্রকাশ করলো না। পরের দিন আরিমরা তেদের বাড়ি যাওয়ার জন্য রওনা দিল। অনেক বছরের দ্বন্দ্ব ছিল তাদের মাঝে, তবে জাঙ্কুকটা মিটমাট করে দিয়েছে। অবশেষে তাদের পারিবারিক মিলন ঘটবে। এই প্রথম জাঙ্কুকের কোনো একটা কাজ তাই ভালো লাগলো, কেননা তার বিয়ের সামনে, তাই চাচ্ছিল না তাদের মাঝে কোনো প্রকার দ্বন্দ্ব থাকুক। ধরো চাচি সর্বদা এত চিনি না যে খাওয়া যায় না। যাকে চাচা বিয়ের কার্ড কিন্তু সবার কাছে সাপ্লাই দিয়ে দিছে। তুই নিজ হাতে কার্ড দিয়েছিস তো বাবা? হ্যাঁ, খায়টা তো আমার কাজ কাম নাই যে সবার বেটে বেটে যা কার্ড দিলাম। মানুষ ঠিক করছিলাম, ওরা যা বসাই দিছে। যাক, ধন্যবাদ জাঙ্কুক ভাই আমার সাংসারিক জীবনের জন্য এতটা করার জন্য। আরে ধরো, যে জায়গায় তোমার জন্য মাইকে জানো নিয়ে নিতে পারি বই না, সে জায়গায় সামান্য কাজ তো অতি তুচ্ছ জিনিস। এই জাঙ্কুকের কথার উল্টা উত্তর দিতেই যাবে, এদিকে দরজার বেল বাজলো। তাই দরজা খুলতেই দেখতে পেল ঠাস, সুরের বাচ্চা কলঙ্কিত নারী, আপনি এত বছরের ভালোবাসা কলঙ্ক রেখা দিবি। কথাটা বলে বোকাম পুনরায় তের গালে চড় বসিয়ে দিল। এই কি, এই কোন ধরনের অসভ্যতা? ওরে শ্বশুর মশাই রে, আমি কোনো কিছু বলতে ওটা অসভ্যতা, আর তোর মেয়ে যে পোলাগুলো ফষ্টি নষ্ট করে বেড়ায় ওটা কি সভ্যতা? এই কথাটা বলেই বোকাম পকেট থেকে মোবাইলটা বের করে চেহপের হাতে একটা ভিডিও ধরিয়ে দেয়। জাঙ্কুক তাকাচ্ছে মোবাইলটির দিকে। জাঙ্কুকের দৃষ্টি একদম শান্ত। মোবাইলটি হাতে পাওয়া মাত্রই ভিডিওটি দেখে চেহপের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগে। আল্লাহ আল্লাহ গো, এই কি তে? তে তাড়াহুড়ো করে চেহপের কাছ থেকে মোবাইলটা নিয়ে নেয়। ভিডিওটি দেখা মাত্রই তে যেন আকাশ থেকে পড়লো। তে পায়ের নিচ থেকে মাটিটাই সরে যায়। তে একদম অবাক হয়ে মোবাইলটির দিকে তাকিয়ে থাকে। দেখ দেখ, ভালো করে দেখ, তোর কেলেঙ্কারি ভিডিও এটা। আমরা বাঁচাইছি রে আমারে, যে তোর মতো নারীর পরিচয় আগে জেনে গেছি। আর নারে তো তোর মতো নারীর বিয়ে করে বাসা তোলা লাগতো। মূর্খের মতো কথা বললো না বোকা, তুমি কি পাগল হয়ে গেছো? এটা আমি না, এটা এই ভিডিও দেখে তো বুঝে যেতেছে। আচ্ছা এই এক্সকিউজ, আচ্ছা যা মানলাম এটা এই ভিডিও। তো তোরে নিয়ে মানুষ এমনি এই ভিডিও বানাইছে, নিশ্চয়ই কিছু করছস। আর নারে তো মানুষ তোর উপর শত্রুতা করবো না, তাই না? এগুলো কোন ধরনের কথাবার্তা? তুমি কি কোনোভাবে আমাকে অবিশ্বাস করতেছো? সেটা তো আজকে থেকে না, অনেক আগে থেকেই। এমনি কি ভার্সিটির পোলারা তোর পিছে ঘুরে? অবশ্যই তুই ঘুরে দিই, আর নাহলে ঘুরতে পারলে। ভাগ্য ভালো, আল্লাহ বাঁচাইছে আমার, যে তোর মতো নারীর হাতে পা দেয়নি। কথাটা বলে বোকা পুনরায় তাকে আঘাত করতে নেয়, কিন্তু যেহেতু সেখানে চলে আসে। আরে ধর, চাচা লাগে 3 নম্বর থাপ্পড়টা খাইলো না, আরেকটু হলে তো হাইটুকটা হয়ে যেত। খবরদার আমার মেয়েকে আর একবার হাত তুলতে যাবো না। লেগে গেছে রে। হ্যাঁ, এমনি আমার না শাসন করে নিজের মেয়েটার শাসন করলে অন্তত ফষ্টি নষ্ট করে বেড়াইতো না। যা সব কইরা। কথাটা বলেই বুকাম জিহুদকে সবার সামনে ধাক্কা মারে। সাথে সাথে জাঙ্কুকের মাথার রক্ত একেবারে গরম হয়ে যায়। শুয়োরের বাচ্চা, তোর সাহস কেমনে আমার বাপ সমান চাচার গায়ে হাত দেওয়ার? কথাটা বলেই জাঙ্কুক একের পর এক পাঁচ মারতে থাকে বুকামকে। তে একেবারে নীরব দর্শকের মতো সেই জায়গায় তাকিয়ে থাকে তাদের দুজনের দিকে। জাঙ্কুক তো রাগ মেটানোতে একদম ব্যস্ত। এরকম ভাবে মারছিল ছেলেটাকে যেন বহু জন্মের শত্রুতা আজ শোধ নিবে সে। এক পর্যায়ে আরামে চলে চলিতে অবশেষে ঝগড়ার সমাপ্তি ঘটে। আমার মতো বেইমানি করে আমার গায়ে হাত দিলি তোরা? ঠিক করলি না রে, কেলেঙ্কারি। দেখ না কেমন কেলেঙ্কারি করাই তো করে। আফটার অল এই পার্ক বোকামো দেখতো এই কেলেঙ্কারি নারী কোন কেলেঙ্কারি পুরুষ বিয়া করে। মূর্তির ন্যায় একদম চুপচাপ দাঁড়িয়ে থেকে বোকামে চলে যাওয়া দেখলো। পাশে দাঁড়িয়ে থেকে দেখতে থাকলো তার বাবার আর্তনাদগুলা। শেষ ভাইজান শেষ, আমার একমাত্র মাইয়ার জীবনটার সাথে আমার সারা জীবনের সম্মানটাও সব শেষ ভাইজান। এই কেলেঙ্কারি তা কেমনে মেটাবো আমি? আল্লাহ রে, আল্লাহ রে, কি করলো আমার মাইয়ার সাথে এমনটা? আপনি করছেন এমনটা, তাই না? প্রতিশোধ, সবই প্রতিশোধ নিতে আপনার কাছ থেকে জিজ্ঞেস চক্কর। এ কেমন আচরণ তে? দুঃখের ছাকা খায় বাঁকা হয়ে গেছিস নাকি? মানলাম তুই আমায় দেখতে পারস না, তাই বলে এত জঘন্য অপবাদ দিবি আমায়? নাটক করবেন না একদম জিজ্ঞেস চক্কর। আমি জানি আপনিও জানেন এগুলো কোনো অপবাদ না। আপনি ইচ্ছে করে প্রতিশোধ নিতে এমনটা করতেন, তাই না? বলে এরপর আমি জানি এখন তোমার মানসিক অবস্থা ভালো না, কিন্তু আমার ভাইটাকে বিনা কারণে দোষারোপ করবে না। তাছাড়া যখন ভিডিওটা পার্ক বোকামের মোবাইলে সেন্ড হয়েছিল তখন 5টা বাজে, আর আমরা তো 4টা থেকে এই বাড়িতে। তাহলে আমার ভাই কিভাবে দোষী হইল? এই জিমিনের কথার কোনো উত্তর দিতেই যাবে, ঠিক এরিয়াতে যে অফিসে ঠাস ঠাস করে তাকে থাপ্পড় মারতে শুরু করলো। ফাইনালি হ্যাট্রিক করলা চাচা, শাবাশ। তোর লেখা মরণে কাঁপতাছে আমারে। আমার
যতটা খারাপ এখন তার বাবার হাতে থাপ্পড় খেয়ে লাগছে। আহা ছোট বাচ্চাটার মারলে কি সমস্যার সমাধান হলো? তো আর কি করবো ভাইজান, আমার মেয়েটার এখন কেন বিয়ে করবো? তাছাড়া বিয়ে সবকিছু রেডি করে যদি বিয়ে না হয় তাহলে কত বড় কেলেঙ্কারি। জিহাদের কথা শুনে আরিয়ান কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে যায়। এই নীরবতা ভেঙে জাঙ্কুক কিছু একটা বলতেই যাবে, ঠিক এর আগে জাঙ্কুকের বাবা আরিয়ান জিহাকে উদ্দেশ্য করে বলতে লাগে, বিয়ে ভাঙতে পারা একটা কেলেঙ্কারি বিষয়, আর এতে তোর সম্মান হানি যাবে। আর তোর সম্মান যাওয়া মানে আমার সম্মান যাওয়া। তুই যদি রাজি থাকিস তাহলে আমার ছেলে উপযুক্ত বয়সের, ওর সাথেই তোর বিয়ে দিব। আরিয়ানের কথা শোনা মাত্রই জিহাদ কানা থামিয়ে তাকালো তার ভাইয়ের চোখের দিকে। আরে শালা, ভাগ্য তো দেখি আজকে আমার সঙ্গিনী হয়ে গেল। আমার মনের কথা আমার বাবার মুখ দিয়ে বেরিয়ে গেল। এই কি রাজি থাকবো না কেন ভাইজান? জাঙ্কুক তো ওই পোলার চেয়ে 1000 গুণে ভালো একটা পোলা। তাছাড়া ওরে আমার পছন্দ, ওর সাথে বিয়ে দিয়ে তুমি যে কত বড় উপকারে ফেলাইলে আমারে, আমার সম্মানটা বাঁচালে ভাই। নিজের বাবার মুখে এইসব কথা শুনে কে যেন এবার পুরোপুরি আকাশ থেকে পড়ে গেল। নিজের বাপের হাতে থাপ্পড় খাওয়ার পর এত দুঃখ লাগে নাই যতটা দুঃখ জাঙ্কুকের সাথে বিয়ে ঠিক হয়েছে এটা শোনার পর লাগলো। কি বলতেছো বাবা? ওনার সাথে আমার কেমনে কি? এই তো মাত্র শুরু বই না, এখন থেকে টের পাওয়া মতো মানে জাঙ্কুকের থাপ্পড় মারার মানেটা কি। এখন থেকে তোমার যন্ত্রণার আগুনে বৈশা বৈশা খালি ঢালমুখী। প্লিজ আমার সাথে এরকম অবিচার করবেন না, আমি ওনাকে কোনো ঠিক এরকম ভাবে দেখতে পারবো না। বাঁচতে এবার অন্তত তোর বাপটার আর আমার একটু শান্তি দে, আর কোনো ঝামেলা করিস না রে মা। আমাকে সাত কপালে ভাগ্য যে এত কেলেঙ্কারির পরেও জাঙ্কুকের মতো পড়া বিয়ে প্রস্তাব আইছে তোর জন্য। সে কিছু বলতে পারলো না, অসহায়ের মতো তাকিয়ে রইল তার বাবা মায়ের কান্নার দিকে। বিয়ের প্রস্তাবটা আমার ঠিকা, কিন্তু আমার ছেলে যদি রাজি না হয় তাহলে কিন্তু আমি আর ওরে জোরাজোরি করবো না। যেহেতু ওকে আসামার চোখ নিয়ে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তাকায় একবার জেহুপের দিকে, অতঃপর আবার তাকায় তের দিকে। কি হলো বাবা, চুপ আছিস কেন? বল কিছু। সত্যি বলতে পরিস্থিতিটা একদম খারাপ। তাছাড়া তের আর আমার সম্পর্কটাও একদম এরকম না, একে অপরকে মানিয়ে নিতে পারবো কিনা তাও জানি না। তবে শুধু একটা কথাই বলবো, বাপ যত সম্মান বাঁচাতে নিজের জীবনও দিতে রাজি আছি। বিয়ে তো অতি তুচ্ছ ব্যাপার। জাঙ্কুকের কথা শুনে উপস্থিত সবাই আনন্দে মেতে উঠলো। তবে তের মুখে ছিল না কোনো হাসি। তে শুধু জাঙ্কুকের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলো তার এই মৃদু একটা ডেভিল স্মাইলের মধ্যে কতটা ভয়ঙ্কর জিনিস মিশ্রিত। জাঙ্কুকের হাতে বোনা এই কেলেঙ্কারির মায়াজালে সে কতটা গভীরভাবে ফেসে গিয়েছে। একটা মানুষের প্রতিশোধ, এক থাপ্পড়ের প্রতিশোধ এতটা ভয়ঙ্কর হতে পারে জানা ছিল না তের। তো পারিবারিক ডিসকাশনের মধ্যে দিয়ে তাদের বিয়েটা কয়েক ঘন্টার মধ্যে ঠিকঠাক হয়ে গেল। বিদায় নেওয়ার সময় জাঙ্কুক এক পলক তাকালো তের দিকে, তবে অন্য নজরে। তাছাড়া তের হাতে থাপ্পড় খাওয়ার পর থেকেই তের প্রতি এক আলাদা অনুভূতি কাজ করে জাঙ্কুকের মাঝে। এরই মাঝে তাদের বিয়েটাও ঠিক হয়ে গেল। বিয়েটা ঠিক হওয়ার সাথে সাথেই যেন তেকে নিজের বউ রূপে দেখা শুরু করলো জাঙ্কুক। চোখ দিয়ে কয়েক মিনিটে সেরে ফেললো চেকিং পর্ব। বাসায় এসে একটা লম্বা শাওয়ার নিল জাঙ্কুক। এত বড় ষড়যন্ত্র করতে গিয়ে তার খাটাখাটনি তো আর কম যায়নি। লম্বা একটা শাওয়ার নেওয়ার পর জাঙ্কুক বিছানায় শুয়ে পড়লো, কিন্তু ঘুম তো তার আসছে না। এমনি বিয়ে ঠিক। জাঙ্কুকের তো মন চাইছে বউকে এখনই কাছে পেতে, কিন্তু সেটা তো সম্ভব না। তাই জাঙ্কুক মোবাইল ফোন দিয়ে তার ছবিগুলো চেকিং করা শুরু করলো। এরকমটা এর আগে কখনোই হয়নি, তবে এখন কাজ করছে, অনুভূতিটা অন্যরকম। জাঙ্কুক এক হাতে তার সুন্দর সুন্দর ছবিগুলো দেখে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিল, অপর হাত দিয়ে বেবি জাঙ্কুককে সান্ত্বনা দিচ্ছিল। আরে কান্দিস না রে বাবু, আর মাত্র কয়েকদিন পর তোর মার কোলের মধ্যে যাইতে পারবি তুই। সময় কাটতে লাগলো। বিয়ের আর মাত্র একদিন বাকি। দুটি পরিবারই বিয়ের আনন্দে মেতে উঠেছে। তবে তের মনে শোকের আহাজারি। একে তো অপ্রত্যাশিত ভাবে বিয়েটা ভাঙা পড়লো, দুয়ে তো বিনা অপরাধে কেলেঙ্কারি দাগ নিয়ে ঘুরছে মেয়েটি। অন্যদিকে তার বাবা মা এরকম একটা ভান করে আছে যেন তাকে বিদায় দিতে পারলেই শান্তি। তার খাটের উপর বিয়ের লেহেঙ্গাটা পরা আছে। সেই লেহেঙ্গাটা পরে আগামীতে জাঙ্কুককে কবুল করতে হবে সারা জীবনের জন্য। তাই এত কিছু আর ভাবতে চাচ্ছে না। বালিশে মাথা দিয়ে একটু ঘুমানোর ট্রাই করছিল। এমন আনন্দের মুহূর্তে ঘুম, ইজ এভরিথিং ওকে বই না? তাই মাথাটা বালিশ থেকে উঠিয়ে জাঙ্কুকের উদ্দেশ্যে বলতে লাগলো, আপনি যেখানে থাকবেন সেখানে কোনো কিছু ওকে থাকতে পারে নাকি আবার? জাঙ্কুক তার কথা শুনলো, তবে কোনো কথা উত্তর দিতে পারলো না, কেননা জাঙ্কুকের চোখ আটকে গিয়েছিল ঘরের সবচাইতে সুন্দর অ্যাট্রাকটিভ জিনিসটার দিকে। তে প্রথমে বিষয়টা বুঝতে পারে না, কিন্তু যখনই বিষয়টা তার মাথায় আসে সাথে সাথে ওড়না দিয়ে নিজেকে ঢেকে ফেলে। আসলে তে অনেক বড় বড় গলার কামিজ পরতো এবং এই কামিজগুলো পরলে তাকে অনেক বেশি সুন্দর লাগতো। তাছাড়া বড় কামিজের যে থ্রি পিসগুলো আছে সেগুলো ওড়না ছাড়া পরলেই আসল সুন্দরটা ফুটে ওঠে সবসময়। ওড়না ছাড়াই তো ভালো লাগতেছিল। তাছাড়া নিজের হবু-জামাইয়ের সামনে এত পর্দাশীল থাকার দরকার নেই। আমার সামনে বেপরদা থাকার অভ্যাস করো। স্বামী? কিসের স্বামী? আমার সাথে ষড়যন্ত্র করে আমাকে অপবাদ দিয়ে বিয়ে করতেছেন আপনি। আপনি কি ধারণা আপনাকে স্বামী হিসেবে কবুল করবো আমি? করতেও তো পারো, ভবিষ্যতের কথা কি আর বলা যায় বই না? এই তোর 2 দিন আগে চোরের মতো তোর রুমে ঢুকতাম, আজকে 3 দিনে উইদাউট পারমিশন সবার সামনে দিয়ে তোর রুমে আসলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না। তাছাড়া 2 দিন আগে তার চোখের সামনে তাকে কবুল করতে পারতি না, 3 দিনে তার সারা জীবনের জন্য কবুল করতে হবে। তাই ভবিষ্যতে কি হয় বলা যায় না রে। কপাল খারাপ ছিল আমার, তাই সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু আপনাকে স্বামী হিসেবে কোনোদিনই কবুল করবো না জীবন। জাঙ্কুক আস্তে আস্তে তার কাছে গিয়ে একেবারে বাচ্চাদের মতো কোলে তুলে নিল তেকে। তার গায়ের ওড়নাটা পরে রইল খাটের উপরে। একেবারে তেকে দেয়ালের সাথে মিশিয়ে জাঙ্কুক তার অনেকটা ঠোঁটের কাছাকাছি এসে বলতে লাগলো, কবুল কর বা না কর, ইটস ইওর চয়েস বই না, কারণ যাই হয়ে যাক না কেন
কেন? I will continue my game. You know what I mean? I mean সিঙ্গেল হওয়া গেম বেবি। ঠিক খাচ্চর বেটা, আপনার লজ্জা করে না আমাকে এসব বলতে? একদমই করে না। বইয়ের সামনে বেশি লজ্জা দেখালে বংশ বয় না বই না। কথাটা বলেই চাঙ্কুকের ঠোঁটে অনেকটা কাছাকাছি চলে আসলো। দেখে অনেক বেশি রাগ হচ্ছিল চাঙ্কুকের ওপর। এত বেশি রাগ হচ্ছিল যে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে রাগের কারণে। বক্ষপাঁজরে ওঠানামার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে চাঙ্কুক। ডোন্ট ওয়ারি ডিয়ার, আজকের জন্য কিছুই হবে না। কথাটা বলে খ্যাতের তরমুজে দুইটা জোরে থাপ্পড় মেরে চাঙ্কুক সেখান থেকে সরে গেল। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল চাঙ্কুকের দিকে। জোরে জোরে থাপ্পড় খেয়ে জায়গাটা জ্বলছিল তার। এসবের অভ্যাস করে নেবো না, আমি আবার একটু থাপড়া থাপড়া বেশি করি, স্পেশালি মারামারি টাইমে। ইটস মাই অরা। আমার প্রচুর অরা। স্বীকার করে না যে আপনি এক নম্বরের একটা জাউরা। কি তা অর্থ বই না, শ্বশুর বাড়ি দেওয়া জিনিসপত্রের উপর একটু চারামি না করলেই তো হয় না। বাই দ্য ওয়ে, আমার বিয়ের যৌতুক 2 কেজি কমলা 2 কেজি তরমুজ কিন্তু তোমার হেফাজতে। বিয়ের পর এসব চাইলে ভদ্র মানুষের মতো দিয়া দিও। আমার অবশ্য আমি আদায় করে নিতে পারবো, ডোন্ট ওয়ারি। কথাটা বলেই চাওড়া চাঙ্কুক গান গাইতে গাইতে সে রুম থেকে বেরিয়ে গেল। জোরে জোরে গান গাইছিল। বিয়ার ফুল ফুটছে রে আমার বউয়ের বাগানে, মধু খাইতে চামু আমি সুখের সন্ধানে। আরে তুমি দুলা পিতা ল্যাংড়া পিতা এরকম চাওড়া চাওড়া কেন কপালে ঠুটাইলা? তো ফাইনালি একটা সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে টেকুকের বিয়েটা সম্পন্ন হলো। তো বিয়ে শেষে চাঙ্কুকের রুমে বসে সে নিজের হাতে মেহেদির দিকে তাকিয়েছিল। যাকে এতদিন দুই চোখে সহ্য করতে পারতো না, তাকে আজ সারা জীবনের জন্য কবুল করেছে সে। এমনকি হাতেও মেহেদি দিয়ে বড় বড় অক্ষরে চাঙ্কুকের নাম লেখা। তাই কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থাকে সেই দিকে। সবে তো হাতের মাঝারে আমার অস্তিত্ব পাইলাম, ভবিষ্যতে নিজের হৃদ মাঝারে আর স্বর্গীয় সুখের সমুদ্রের মাঝারে আমার অস্তিত্ব বাবা। এদিকে চিন্তা করবেন না, আপনার অস্তিত্ব আমার ঘৃণার মাঝারে সারা জীবন থাকবে। চাঙ্কুকের কথা শুনলো। তাই টিকতে কথা চাঙ্কুকের আজ গায়ে লাগলো না। চাঙ্কুক দরজা জানালাগুলোকে লক করতে ব্যস্ত হয়ে পড়লো। কি করতেছেন আপনি? আরে বউরে, প্রাইভেসি বলতে একটা ব্যাপার স্যাপার আছে না। নতুন বিয়ে হয়েছে আমাদের কাচ্চাকাটিরাও জন্য কেউ পাইলে জিনিসটা খারাপ দেখায় না। বউ কিসের বউ? বিয়ে হয়েছে বলেই যে আপনাকে স্বামী হিসেবে মানবো এরকমটা ভাবা বন্ধ করে দিন জীবন চাঙ্কুক। ও আচ্ছা, তাই নাকি? কথাটা বলেই চাঙ্কুক আস্তে আস্তে তার কাছে গিয়ে তাকে একেবারে বাচ্চাদের মতো কোল করে নিল। অতঃপর তাকে ছুঁড়ে মারলো খাটের উপরে। অতঃপর করলো নিজের অভ্যাসগত কাজ। লাল কালারের কোনো লেহেঙ্গা বা কাপড় দেখলেই চাঙ্কুকের অনেক বেশি রাগ হয়। এতই বেশি রাগ হয় যে সে কাপড়গুলোকে ছিঁড়ে ফেলে। তাই লেহেঙ্গার ক্ষেত্রেও এমনটাই হলো। কিন্তু রাগ হচ্ছিল চাঙ্কুকের কর্মকাণ্ড দেখে। চাঙ্কুকে কিছু বলতে যাবে এই নাকি চাঙ্কুক থেকে ভালোবেসে তার হৃদ মাঝারে ডুব দিল। তাই ভালোবাসা পেয়ে আনন্দ আত্মহারা হয়ে যায় চাঙ্কুক এবং আনন্দে আত্মহারা হয়ে বাচ্চামি পানা শুরু করে দেয়। অবশ্য এটা প্রকৃতির নিয়ম। পৃথিবীর প্রতিটা পুরুষ তার শখের নারীর সামনে এসে বাচ্চা হয়ে যায় এবং বাচ্চা মেয়ের মতো আচরণ করে। ইউ নো হোয়াট আই মিন? উফ, খিদা লাগছে রে। বহু বছর ধরে না খাওয়া আমি। আমার খিদা মিটা দে না। খিদা বেশি দিলে ভাত খান গিয়া। ভাতের খিদা তো লাগে নাই। এই খিদা বইয়ের ভালোবাসা পাওয়ার খিদা। এই খিদা শুধু তুই মিটাতে পারবি রে, মিটাই দে না। কথাটা বলে চাঙ্কুকদের ঠোঁটে অনেকটাই কাছাকাছি চলে যায়। হ্যাঁ, আপনি সাপোর্ট করুন, তাও আবার আমি। তাই আর বেশি কথা বলো না, কেননা চাঙ্কুক আলতো হাতে বেবিদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তাই অবাক হয়ে তাকিয়ে রয় চাঙ্কুকের দিকে। তাই একদম ফ্রিজ হয়ে তাকিয়ে থাকে চাঙ্কুকের দিকে, কিছু একটাই বলতে পারে না। ওহ ওয়াও, আমার প্রতি এত ঘৃণা। আমি মাথায় হাত বুলিয়ে দিতে না দিতেই বেবিদের চোখ থেকে পানি পড়তে লাগলো। বাহ, তবে হ্যাঁ, কান্না কিন্তু শুধু বেবিতেই না, বেবি চাঙ্কুকও পারে বউ। কিছু একটা বলতো চাঙ্কুকে, তবে চাঙ্কুকের জন্য সেটা হলো না, কেননা চাঙ্কুককে ঠোঁটের মধ্যে রাজত্ব করতে শুরু করে দিল। রাত তখন 3:30 নাগাদ। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জিমিন জানালা খুলে এতক্ষণ যাবৎ টেকুকের ঝগড়াঝাটির আওয়াজগুলো শুনছিল। জিমিন বুঝতে পেরেছিল চাঙ্কুক হয়তো বা রাগ দেখিয়েছে খুব তীব্রভাবে। তাই তো চাঙ্কুকের রাগের ঝড় থেকে বাঁচার জন্য জোরে জোরে চিৎকার করছিল। যাকে এসব ঝগড়া তো নর্মাল হতেই থাকবে, তবে ঝগড়া করার সাউন্ডগুলো শুনতে জিমিনের খুব ভালো লেগেছিল। বেডশিটের এক পাশে টেকুকে নাপাক কাপড় পরে আছে। সে শুয়ে আছে বিছানার মধ্যে। তার ডান হাতটা এখনো বাঁধা চাঙ্কুকের বাম হাতের সাথে। খুব ক্লান্ত সে। শরীরে এবং মনের মধ্যে এক ফুটটা শক্তি পর্যন্ত নেই চাঙ্কুকে রাগ দেখানোর, কেননা চাঙ্কুকের যুদ্ধে বিজয়ী। তাকে পরাজিত করে ফেলেছে চাঙ্কুক ভালোবাসার সাগরে ডুব দেওয়ার মাধ্যমে। চাঙ্কুকে অবশেষে ঘুম দিল তার হৃদ মাঝারে মুখ ডুবিয়ে। আর সকালটা শুরু হলো বেশ আনন্দের মধ্যে দিয়ে। তাই এখনো বিছানাতে শুয়ে আছে। যাক না, তবে বিছানা থেকে উঠছে না। চাঙ্কুক বিছানা থেকে উঠে গিয়ে হাত মুখ ফ্রেশ করছিল। তাই ঘুম থেকে উঠে গিয়েছে এটা দেখার পর তাকে ইচ্ছে করে জানানোর জন্য চাঙ্কুক গান গাইতে শুরু করে। সারা রাত তো কেন মজা রে বিয়ার যৌতুকে, সারা রাত তো কেন মজা রে বিয়ার যৌতুকে, বিয়ার যৌতুক পাইয়া আমি, বিয়ার যৌতুক পাইয়া আমি অজ্ঞান হলাম সুখে রে বিয়ার যৌতুকে। শুনলো চাঙ্কুকে খোঁচা মারা কথা, তবে কোনো রিয়াকশন দিল না। ওপিট হয়ে শুয়ে পড়লো। বিয়ার পরের দিনে আমরা অসুস্থের মতো শুয়ে থাকলে তো মানুষ বদলাম দিব বউ। আমার সম্মানটা একটু বাঁচাও। যাও, দরজায় কে জানি আসছে, খুলে দিয়ে আসো। এবার চাঙ্কুকের দিকে তাকিয়ে
কথাটা শুনলো, তবে উঠলো না। ইচ্ছে করে ইগনোর করে আবারও ওপিট হয়ে শোয়ার ভান করলো জাঙ্কুকের সামনেই। ঘুমের এত সাত চাকরা তো আমারই বলতি, খাট্টা মুটকা তোরে সারা জীবনে লেখা ঘুম পাড়াই দিতাম। কারণ তোরে দিয়ে তো আর স্বামী সেবা হবো না, বিয়া তো করছি তোরে খাওয়া দাওয়া ঘুম পাড়ানো লেখা দেখতো দিস। কথাটা বলে জাঙ্কুক তোলা পরে নিচে দরজা খুলতে চলে গেল। আম্মু ডাকছিল নিচে সবাইকে একসাথে নাস্তা করতে ভাইয়া। জাঙ্কুক মনে মনে ভাবলো, সে তো অলরেডি তের উপর অত্যাচার করে তেকে অসুস্থ রোগী বানিয়ে দিয়েছে। তে তো খাট থেকে উঠতে পারছে না, এমন অবস্থাতে নিচে গিয়ে নাস্তা কিভাবে করবে সবার সামনে। বাবা রে বাবা, বউটারে নিয়ে রুমে ঢুকছে তো ঢুকছে, বাইর হওয়ার কোনো নাম বন্ধ নেই। বাড়িতে নতুন একটা বউ আছে, সবার সামনে নিচে যায় নাস্তা করতে বেচারি লজ্জা লাগবে না? এতটুকু কমন সেন্স তো তোমার থাকা দরকার। নতুন বউ যেহেতু আইছে, খাবারগুলো রুমে পাঠায় দাও, তাইলে তো হয়। আমার ছেলের মুখে বউ ভাওরামের কথা। ধুমতা না 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 ধীরে না ধিমতা না না ধুমতা না 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 ধীরে না ধিমতা না না ধুমতা না 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 ধীরে না ধিমতা না না ধুমতা না। আচ্ছা তো গান গাওয়ার মতো কোনো কথা তো বলি নাই? গান গাওয়ার মতো কোনো কথা বলিস নি, কারা জাদু করার মতো কথা বলছিস। এত রাতে তুই এতটা পরিবর্তন হয়ে গেলি। অবশ্য আমি জানতাম এই মেয়ে তোরে কন্ট্রোল করে ফেলবে, তবে এত তাড়াতাড়ি যে তুই কন্ট্রোল হয়ে যাবি তা তো ভাবি নাই বাবা। এতক্ষণ তাই শুয়ে শুয়ে তাদের কথোপকথন শুনছিল, কিন্তু জেনের কথাগুলো তাই কোনোভাবে সহ্য হচ্ছিল না। তাই তে উঠে গিয়ে একটা পাতলা ড্রেস পরে সাথে সাথে দরজার সামনে হাজির হয়ে যায়। ঘাড়ি গলায় এতগুলো প্রেমের ট্যাটু, ওয়াও! জাঙ্কুকের মাথা গরম হয়ে যায় তেকে মা এবং বোনের সামনে এরকম অবস্থায় দেখে। দেখেন চাচি, ভালো করে দেখেন, এই ট্যাটুগুলো দেখে অবশ্য বুঝতে পারতেছেন যে আমি আপনার ছেলেকে কন্ট্রোল করার চেষ্টা করিনি, বরঞ্চ আপনার ছেলে আমাকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করছে। কে কারে কন্ট্রোল করার চেষ্টা করছে সেটা রুমে যাওয়ার পর ভালোভাবে বুঝাতেছি তোমারে। যা রুমে যা, রুমে তো আমি যাবই, তবে তোরে বাইক করা। কথাটা বলে তে হুট করে জাঙ্কুকে ধাক্কা মেরে রুম থেকে বের করে দিল। মানে তারা তো দরজার সামনেই ছিল, তাই এক ধাক্কাতেই জাঙ্কুক হুট করে সামনে চলে আসলো, সাথে সাথে তে দরজাটাও লক করে দিল। কি বিদ্যুৎ পুতের বউ, আমার ছেলেকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল। তের বাচ্চা, ভালো ভালো কোথায় দরজা খোল, আমি দরজা খুললে কিন্তু একদম ভালো হবে না। তাই কথাটা বলে জাঙ্কুক জোরে জোরে দরজাতে বাড়ি মারতে থাকে। আমার ছেলের পিঠে কতগুলো প্রেম বাঁধনের দাগ, আমার ছেলেটারে কালা জাদু করে ফেলছে রে। আরে আম্মা, এটা প্রেম বাঁধনের দাগ না, এগুলো তো গত রাতে মারামারি। চুপ, পাগলামি করে সাজ রাখছে সবার, যাও তো এখান থেকে। সবাই চলে যেতে জাঙ্কুক আবারও জোরে জোরে দরজা বাড়ি মারতে শুরু করে। কে দরজা ঠিক ওপারে দাঁড়িয়েছিল, তবে ইচ্ছে করে দরজা খুলে না। ঘাটতারা বাচ্চারে, অন্তত একটা প্যান্টও দিতে দিবি, তুললে পরে বাইক করে দিস রুম থেকে আমারে। তাতে কি, কাপড় ছাড়াই ঘুরে না, এমনি তো মান সম্মান আছে নাকি? না নাই তো, দরজাটা একবার খোল, কাপড় ছাড়াই ঘুরতেছি তোর সামনে। দরজা না খুলেই ওয়াশরুমে চলে গেল গোসল নেওয়ার জন্য। জাঙ্কুক কিছুক্ষণ পর বাড়ির চাবিগুলো দিয়ে দরজার লকটা খুললো, তবে দেখতে পেল তে ওয়াশরুমে আছে, তাই তেকে আর ডিস্টার্ব করলো না। আলমারি থেকে কাপড় চোপড় বের করে কাপড় পরিধান করে সেখান থেকে বেরিয়ে গেল। আজকের দিনটা জাঙ্কুকের জন্য বেশ আনন্দের, অনেকটা ফুর্তি ফুর্তি কাজ করছে তার মনের ভিতরে। সকালটাই শুরু হয়েছে সুন্দরভাবে, তাই জাঙ্কুক তার ফ্রেন্ডের সাথে এমনি আড্ডা করতে চলে যায়। ফিরত আসে ঠিক সেই সন্ধ্যাবেলা। তে খাওয়া দাওয়া করেছি কিনা এটা জিমিনের কাছে জিজ্ঞেস করতেই জিমিন উত্তর দেয়, না ভাইয়া, ভাবি তো রুম থেকে বের হয়নি। থাকুক কাত্তারটা না খারা, আমরা দিই এই কাত্তার আমি কদিন থাকে। জাঙ্কুক রুমে গিয়ে দেখতে পেল তে অপিট হয়ে শুয়ে আছে। তে একটু পর পর কাঁদছিল, যেটা থেকে বোঝাই যাচ্ছিল তে হয়তোবা এখনো কান্না করছে। ওরে বাবা, চোখের পানি দিয়ে তো দেখি ভালোই বর করতেছে। রাতের বেলা আমার সাথে মারামারি করার টাইমে পড়ে, আর দিনের বেলা আমার সাথে মারামারি না করতে পারার কারণে পড়ে। বেশ সুন্দর ঠিকই, কিন্তু কোনো রিয়াকশন দিল না। এ ভালোই বান্দার না, চোখের পানি যেহেতু পড়বই, তা অকারণে পড়বো কেন? আমার সাথে মারামারি করার কারণেই পড়ুক না। কথাটা বলে জাঙ্কুকের কাছে গিয়ে একটা হ্যাচকা টান দিয়ে তেকে সোজা করালো। দেখতে পেল তে কান্না করে চোখ নাক মুখ একেবারে ফুলিয়ে রেখেছে। ওরে আল্লাহ রে, এত চোখের পানি কিসের দুঃখে? আমার পাওয়ার দুঃখে না নিজের এক্সরে না পাওয়ার দুঃখে রে? কোন কারণটা বলে খুশি হবেন আপনি? আরে দূর, খুশি হতে যাবো কেন? ভাবতেছি যেই হারে চোখের পানি ফালাইতেছো, তোর চোখের সামনে একটা বাটি রেখে দিই, চোখের পানিগুলো জমায় রাখ। বাই এনি চান্স কলের পানি শেষ হয়ে গেলে তোর চোখের পানি দিয়ে গোসল করা যাবো। যে যখন অপবাদ দিয়ে বিয়ে করতে বাধ্য করছে না মানে, সে অপবাদের কষ্ট এক বালতি পানি না, 1 সমুদ্র পানিও জমা হয়ে যাবে। এমনটা হলে তো আরো ভালো, সেই সমুদ্রের পানিতে না হয় তুই আর আমি মিলে নাপাক শরীরটারে গোসল করা পবিত্র করবো না? ঠিক জিও জাঙ্কুক, আপনার মধ্যে কি অনুতপ্তবোধ কাজ করে না? আল্লাহ কি দিয়ে বানাইছে আপনাকে? আমার বাপ মা নাপাক পানি দিয়ে বানাইছে আমারে, যে পানি দিয়ে আমি আমার বাচ্চারা বানাবো, মানে তোর লগে আর কি। আপনার মতো নীলুচি বেটার সাথে কথা বলে বেকার। কথাটা বলে আবারও বালিশে মুখ ডোবাতে নেয়, কিন্তু জাঙ্কুক একটা হ্যাচকাটান দিয়ে থেকে একদম নিচে ঠোঁটের কাছাকাছি নিয়ে আসে। নীলুচি যেহেতু বলছেন, নীলুচিগিরি না দেখা ঘুমাইতে দেই কেমনে? জাঙ্কুক খুব আলতো ভাবে তাই নিচের ঠোঁটটিতে রাজত্ব করতে শুরু করে। অতঃপর কিছুক্ষণ পর দুটি ঠোঁটের মধ্যে রাজত্ব শুরু হয়ে যায় জাঙ্কুকের। তাই নিজেকে ছুড়ানোর অনেক চেষ্টা করে, তবে ব্যর্থ হয়।
হয় একসময় তে এই বৃথা চেষ্টাটা বন্ধ করে দেয়। জাংকুক অনেকক্ষণ তের সাথে রাজত্বগিরি করতে থাকে। জাংকুক তার ঘাড়ে মুখটা ডুবিয়ে সেখানেও কিছুক্ষণ রাজত্ব করতে থাকে। এর চেয়ে নিচে নামতেই যাবে ঠিক সেই সময় পেটে গুড়গুড় আওয়াজ করতে শুরু করে, মানে ক্ষুধা লাগলে যে আওয়াজটা হয় সেটা আর কি। ধর, এই বাইরের জিনিসটা এরকম আমি ডিস্টার্ব করে জানলে এক বলতে খাবার তোর মুখে মুখে ঢুকায় রাখতাম। জাংকুক রুম থেকে বেরিয়ে তের জন্য খাবারগুলো রুমের ভিতরেই নিয়ে আসে। তে তাকায় জাংকুকের হাতের দিকে। ঢঙ্গের সব আধে কিলা পানা করে খাওয়াই দিতে পারবো না, নিজ হাতেই খা। গোসল থেকে বাইরে হয়ে যেতে দেখি খাবার শেষ হয়েছে, আর যদি না হয় যেতে সত্যি অমনি ঝাপায় পড়বো তোর উপর। পরে তুই অক্কর হয়ে গেলে আমার দোষ নেই। কিছুক্ষণের মধ্যে জাংকুক শাওয়ার নিয়ে বের হয় ওয়াশরুম থেকে বেরিয়ে দেখতে পায় তে এখনো খাটের মধ্যেই শুয়ে আছে। এই জিনিসটা দেখে জাংকুকের রাগ একেবারে মাথার উপর উঠে যায়, সাথে সাথে হ্যাচকাটান দিয়ে দেখে উঠিয়ে ফেলে। গাত্তারা বাচ্চা, নিজ হাতে খাইতে বসছিলাম খাস নাই, এখন দেখ জিয়ন জাংকুক কেমনে খাওয়াই ধরে। কথাটা বলেই জাংকুক এক লোকমা ভাত নিয়ে তার মুখের সামনে একেবারে থুপড়ে ধরে। আরে ধর, খাইতে কি খাইনি চোখে রকমে, ওই যে প্লেট খাইতে আমি দেখতেছ না। কথাটা বলেই তে উঠে যায় ওয়াশরুমের উদ্দেশ্যে মুখটা ধোয়ার জন্য। আরে বউরে, খাইছো আগে বলবা না, তোমার এই সুন্দর জামাই তোমায় নিয়ে খুব চিন্তা করে, বুঝো না? আমার বাড়ির চিন্তা করেন আপনি? করেই তো, হাজার হলো আমার লিটল তাই চুল বলে কথা। ফাইজলামি শেষ হয়েছে আপনার? ফাইজলামি তো শেষ হয়েছে, তবে খিদা শুরু হয়ে গেছে। শ্বশুর বাড়ি যৌতুকের খিদা লাগছে খুব, ওই খিদার যন্ত্রণায় মর তুই। এই মরণ জীবনে সম্ভব না বই না, অন্য কোনো বদলা দে। কেননা সামনে খাবার থাকবে আর জাংকুক খাবে না, তা হবে না, তা হবে না। রাত তখন 2:30 নাগাদ। জিমিন এতক্ষণ তেকুকের ঝগড়ার আওয়াজগুলো উপভোগ করছিল। তারা জোরে জোরে ঝগড়া করছিল আজকেও রাত দেখিয়ে ঝগড়া করতে করতে ক্লান্ত। জাংকুকের রাত তার আর সহ্য হয় না। এমনিতেই জাংকুক নিজের প্যান্টের বেল্ট দিয়ে তার হাতটাকে বেঁধে রেখেছিল যেন তে কোনোভাবে বেয়াদবি করতে না পারে। বেয়াদবির শিক্ষা দেওয়া শেষ জাংকুকের। তবে জাংকুক জানে শুধু শাসন করলেই তো হয় না, দিন শেষে একটু শান্তির জায়গারও ব্যাপার স্যাপার থাকে, সেটা সে ভালোভাবে জানে। পৃথিবীর প্রতিটা স্ত্রী শান্তি পায় যখন তার স্বামী তার হৃদ মাঝারে কিংবা ঘাড়ের মাঝারে মুখ ডুবায়। জাংকুক এসব কিছুই শিখে রেখেছে আগে থেকেই, যেন তেকে শান্ত করতে পারে। আর এভাবেই অ্যাপ্লাই করলো তের সাথেও। পরের দিন সকালটা শুরু হলো জিনের চিল্লাচিল্লি দিয়ে। আজ আরাম বাসায় নেই, এই সুযোগে জিন 101টা কথা শুনিয়ে যাচ্ছে তেকে। এই বিয়েতে সে একদমই রাজি ছিল না, কেননা তের একটা ব্যাড রেকর্ড আছে। কোনো ব্যাড রেকর্ড আলা মেয়ের সাথে নিজের ছেলে বিয়ে দিতে চায়নি জিন, কিন্তু জাংকুকের জন্য আর আরামের জন্য কোনো কিছু তখন বলতে পারেনি। জিনের প্যান্টেন শুনে তে কোনো উত্তর দেয় না ঠিকই, কিন্তু তের অনেক রাগ উঠতে থাকে। তে অনেক রাগ দেখে এক একটা জিনিস বাড়ি মেরে মেরে গোছাচ্ছিল, মানে নিজের কাপড়গুলো। এই জিনিসটা জাংকুক দেখে দেখে বসে বসে এনজয় করছিল। ওরে আম্মা, আরেকটু বকো তো, আরেকটু বকো। ম্যাসের কাঠে এখন আগুন জ্বলে একেবারে ফায়ার হয়েছে মাম্মা। ফায়ার হলে কি এর আবার লজ্জা আছে নাকি? যারা এরকম কামকাজ করে ওর আবার লজ্জা থাকে? না, থাকে না লজ্জা। আমার কোনো লজ্জা নেই, আমার সাথে জীবনে একটাই লজ্জা, সেটা হচ্ছে আপনার ছেলেকে বিয়ে করা। এই অশ্রু ভেজা চোখ নিয়ে দাঁড়ালো জাংকুকের সামনে। এবার খুশি তো আপনি? আমার চোখে পানি তো দেখছেন, দেখেন দেখেন, আরো আরো দেখেন। আরে খুশি মানে বহুত খুশি, এই চোখে পানি দেখার জন্য তো বিয়ে করছে তোরে, জানোস না? জাংকুকের কথা পাল্টা উত্তর দিল না, অশ্রু ভেজা চোখ নিয়ে ওয়াশরুমে চলে গেল। জাংকুক বেশ কিছুক্ষণ জিম ধরে বসে বসে কিছু একটা ভাবছিল। তখনই তার মার প্যান্টার আবারও জাংকুকের কানে আসলো। এবার জাংকুক হুট করেই তার মার উপর রাগ দেখাতে শুরু করে। এই কলঙ্কিত মেয়েটির মধ্যে আমাকে ভুগতেছো? হ্যাঁ কলঙ্কিত হয়, সমস্যা তোমার? কলঙ্ক আমার নামেই মাখছে, আগে মাখছিল স্বপ্নে, এখন মাখতেছে বাস্তবে। সমস্যা তোমার? না, আমার সমস্যা থাকবে কেন? আমি কে? আমি কিছু বলার? একাই তুমি কেউ না আম্মা, তোরে কিছু বলতে আসবে না। অবশ্য দোষটা আমারই, প্রথম থেকে সাহস দিয়ে দিয়েছি তোমারে, এর জন্যই বকার সাহস পেতেছো। তবে ব্যাপার না, এখন থেকে তোমারও সাহস দেবো না। এভাবে আরো একটা সপ্তাহ কেটে গেল। টেকুকের দ্বন্দ্ব এখনো এক বিন্দু কমেনি। জাংকুক তেকে নিয়ে মেন শহরে শিফট হওয়ার সিদ্ধান্ত নিল। সেখানে সে ফ্ল্যাট কিনেছে এবং তেকে নিয়ে সেখানেই শিফট হয়ে যাবে। যে অনেক কানাকাটি করে জাংকুকের কাছে এসে, কেননা বিয়ের পর থেকে তে একবারের জন্য নিজের বাবা মার সাথে কথা বলেনি, এখনো কথা বলছে না। বেশি তুলে তুলে করলে এমনই হবো, কথা না করে কানে নিচে একটা থাপ্পড় মেরে দেবা, দেখবো কথা না করে কতক্ষণ থাকে। আমার একটা মাত্র মেয়া, ওরে মারবো আমি। তো কি হয়েছে, আমারও তো একটা মাত্র বউ, একমাত্র দেখে শাসন করবো না নাকি? কয়েক ঘন্টা একটা লম্বা পথ পাড়ি দিয়ে তেকুকুরা অবশেষে মেইন শহরে তাদের বাড়িতে শিফট হয়ে যায়। নতুন বাড়িতে শিফট হতেই তে নিজের লাগেজগুলো খুলে কাপড়গুলো গোছাতে থাকে। সেখানে তার অনেকগুলো জিনিসপত্র ছিল, এরই মধ্যে এমন কিছু জিনিস ছিল যেগুলো বুগামের দেওয়া। তে সেই সব জিনিসগুলোকে রুমের এক কর্নারে ছুঁড়ে মারতে থাকে। জাংকুকদের অ্যাক্টিভিটিস দেখে ব্যাপারটা বুঝে যায়। আরে বোরে, একটা জিনিস দেখা যখন স্মৃতি মনে পড়া যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, তাই না? আপনার চেহারা দেখে শুধু কষ্টে বুক ফাটে আমার, ভুলবেন না। ও বাবা, কষ্টে বুক ফাটে গেছে? দেখি কোথায় বুক ফাটছে, আমাকে দেখাও। সেই ফাটা জায়গাতে একটু মলম পট্টি দিয়ে দিই। যাক, মলম পট্টি না, একটু হাতে বুলা দিই। আসলে আমি একটা ভদ্র জামাই তো, তাই বউয়ের কষ্ট সহ্য হয় না। আমারও আপনার এইসব কথাবার্তা সহ্য হয় না। হ্যাঁ, আমি শুনে জিনিসটাই এমন, কেউ সহজে হ্যান্ডেল করতে পারে না। যেমন ধরো তুমি তো রাতে হ্যান্ডেল করতে যাও, হিমশিম খাওয়া যাও। জিনিসটা স্বাভাবিক না? দানব দিয়ে দেখাতে আসলে মানুষ হিসেবে তো আমি আর তার সাথে পেরে উঠবো না। দানব ছাড়া কি করবো বল? তোমার এমনি দেখলে দানব তো নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে না, মানুষের তো হারায় ফেলায়।
হারাই তো সেটা যেটা ছিল, ওইটা মানুষের তো কখনোই ছিল না, জন্মগতভাবে অমানুষ একটা। একদম ঠিক বলছস বই না, আই লাইক ইট। তো ওই দানবের সাথে বিয়ে দিতে দেখে কি বাপমার সাথে শেষ বিদায়টা দাস তাই নাকি? যারা আমাকে বিদায় দেওয়ার জন্য এক দানবের হাতে আমাকে তুলে দিছে, তাদেরকে আর শেষ বিদায় কি জানাবো? অবশ্য তা ঠিক, স্যাড, ভেরি স্যাড। এক বিন্দু বিশ্বাস করো না তোরে। সবই তো আপনার গুণ। একটা থাপ্পড়ের প্রতিশোধ যে এত নোংরা আর ভয়ঙ্কর ভাবে নেবেন তা তো আমিও ভাবতে পাইনি। আমার বাপ মা তো দূরের কথা। জাঙ্কুক পেছন থেকে তার ঘাড়ে মুখ ডুবিয়ে কয়েকবার চুমু খেয়ে তাকে নিজের ঠোঁটের সামনাসামনি এনে তাকে বলতে লাগলো, দ্যাট ইজ কল ইগো বই না? যেই অপরাধ করছো আমার থাপ্পড় মারা, এর শাস্তি এমনটাই হওয়া উচিত ছিল। এই নোংরা প্রতিশোধের কারণে তো ওই রাক্ষসটি দ্বারা প্রতিদিন শিকার হই আমি। আয় হায়, কান্না কিসের? সেই রাক্ষসটি দ্বারা কি ভয় পান আপনি? আরে না, যে রাক্ষস দ্বারা প্রতিদিন শিকার হবো সেই রাক্ষসটি আর ভয় কিসের? ইস, এরকম উস্কানিমূলক কথা বলো না বউ, আর নালে কিন্তু জাঙ্কুক রাক্ষস চলে আসবে তোমাকে জঘন্য ভাবে শিকার করতে। তখনইতে একেবারে জাঙ্কুককে অবাক করে দেওয়ার মতো একটা কাজ করে বসলো। কামিটো সালোয়ার ছুঁড়ে মারলো বেড সাইডের এক কর্নারে, হাঁটু গেড়ে বসে পড়লো জাঙ্কুকের সামনে, দুটি হাত দিল জাঙ্কুকের কাছে। নেন বাঁধেন, আপনি তো আমার হাত না ভাঙলে টর্চার ঠিকভাবে করতে পারেন না। তের কথা আর কাজ থেকে জাঙ্কুক হতভম্বের মতো তাকিয়ে রয় তের দিকে। বেবি জাঙ্কুক মুহূর্তে রেডি হয়ে পড়লো অত্যাচার করার জন্য। কি হলো, আজকে কি পাছার নিতে দয়া জন্মালো আমার প্রতি? তাহলে এত দেরি কেন? আরে ধুর, দয়া মায়ের মারা সালাম বউ। কথাটা বলেই জাঙ্কুক তেকে নিজের কোলের উপর বসিয়ে দিল। আসলে জাঙ্কুক সোফাতে বসেছিল এবং তেকেও নিজের কোলের উপর বসালো। ভাবছি আজকের জন্য তো একটু ডিসকাউন্ট ডিজার্ভ করো তুমি। তাছাড়া ড্রয়িং রুমে তোমাকে অত্যাচার করা এতদিন স্বপ্ন হয়েছিল, আজ নতুন ফ্ল্যাটে উঠছি, নতুন স্বপ্নটা পূরণ করি চলো। অতঃপর আনন্দময় সুখের স্বপ্নের জগতে দুটি প্রাণ পাখি উড়াল মারিল। জাঙ্কুকে আধা ঘন্টা সময় লাগলো না তার সুন্দর নতুন সোফাটাকে নোংরা করে দিতে। অবশ্য বড়লোকদের ব্যাপার স্যাপারই আলাদা, জিনিসপত্রের প্রতি কোনো মায়া দেওয়া থাকে না। পরের দিন জাঙ্কুক থেকে নিয়ে মেইন শহরে তার খালার বাড়িতে ঘুরতে গেল। না রে বাবা জাঙ্কুক, মানতে হয় তোর মনটা এত ভালো ছেলে হয়েও এরকম মেয়েকে বিয়ে করছিস। তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল। জাঙ্কুকের কথায় টপিকটা ঠিক তাদের লাঞ্চ করার টাইমে উঠিয়েছিল। কথাটা শুনে আমার দৈত্যের মুখের খাবার খাওয়াই বন্ধ হয়ে যায়। এই মানতে হবে, তুমি কিন্তু বেশ ভাগ্যবতী। জানো না, আমার মেয়ের মতো মেয়েকে রেখে জাঙ্কুক তোমার মতো মেয়েকে বিয়ে করলো, এটা কিন্তু কম স্যাক্রিফাইসের কথা না। নিজের খালার এমন কথা শুনে জাঙ্কুকের খাওয়া বন্ধ হয়ে যায়। নিজের খালাকে উদ্দেশ্য করে কিছু একটা বলতেই যাবে, এর আগে তে বলে বসলো, হ্যাঁ আন্টি আপনি ঠিকই বলেছেন, আমি আসলে বেশ ভাগ্যবতী যে আমার মতো কলঙ্কিত মেয়েকে আপনাদের মতো এত ট্যালেন্টেড ভাগিনা বিয়ে করেছে। ধন্যবাদ চিয়ন জাঙ্কুক আমার মতো কলঙ্কিত নারীকে বিয়ে করার জন্য। নিজের খালার কথা শুনে তো জাঙ্কুকের রাগ উঠেই ছিল, তবে তের এরকম প্রশংসা শুনে জাঙ্কুকের রাগটা যেন আরো বেড়ে গেল। কোথায় কি গুদা এতটুকু কি শিখো নাই খালা? এরকম কুটনামের আলাপ পারতে কি আমাদেরকে দাওয়াত দিছো? আরে আপনি খালার উপর রেখে যাচ্ছেন কেন? উনি তো ভুল কিছু বলেনি। আমি আসলে ধন্য আপনার মতো ছেলে আমার মতো কলঙ্কিত মেয়েকে বিয়ে করেছে, এর জন্য ধন্যবাদ জানাই আপনাকে। এমনিতেই আমাকে বিয়ে করে আপনি আমার অনেক বড় উপকার করেছেন, আর এরই মধ্যে আবার আমার সাপোর্ট নিচ্ছেন, আমি কৃতজ্ঞ আপনার প্রতি। আসলে আপনি একটা পারফেক্ট হাজবেন্ড। তের করা প্রশংসাগুলো জাঙ্কুকের বুকের মধ্যে ধারালো ছুরির মতো আঘাত করছিল। বারবার যেন সে আঘাতটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল জাঙ্কুকের। তেকুকরা বেশিক্ষণ আর সেখানে থাকে না, জাঙ্কুক গায়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আপনি কিন্তু বিনা কারণে খালার সাথে রাগারাগি করছেন, উনি ভুল কিছু বলে নাই। জাঙ্কুক তের কথা শুনে চলন্ত গাড়িটি মাঝ রাস্তায় থামিয়ে দিল। তের দিকে কটমট করে তাকিয়ে হুট করে তের গলাটা চেপে ধরে বলতে লাগলো, শুয়োরের বাচ্চা, তোর ঠান্ডা মাথার ষড়যন্ত্র কি বুঝি না আমি? চিৎকার করে আমার দমাইতে পারস নাই, এখন নীরবতা অস্ত্র ব্যবহার করে দমানোর চেষ্টা। প্রতিশোধ কিংবা হার জিতের চিন্তা ভাবনা আপনার মাথায় ঘুরে, আমার মাথায় না জিয়ন জাঙ্কুক। ও আচ্ছা, তাহলে এসব কিরে শুয়োরের বাচ্চা, তোর ষড়যন্ত্র বুঝি না আমি? ঠান্ডা মাথায় আমাকে আঘাত করার জন্য আমার সুনাম করতেছস, যেখানে জানাস সব ষড়যন্ত্র আমি নিজের হাতেই সাজাইছি, সবকিছু আমি নিজের হাতেই করছি। এই কেলেঙ্কারি অপবাদ সম্পূর্ণ আমার হাতে সাজানো। এইসব জানার পরও বারবার আমার প্রশংসা করার মানে কি? কেন করবো না? আমি তো আপনার প্রতি কৃতজ্ঞ। আমাকে কলঙ্কের অপবাদ দিয়েছেন, বিয়েও তো করছেন। চাইলে তো শুধু বিয়েটা ভেঙেই দিতে পারতেন, অন্য কেউ তো আমাকে বিয়ে করতো না। কিন্তু আপনি তো মহা দয়ালু, আমার মতো কলঙ্কিত নারীকে বিয়ে করছেন। কেন করতাম না? আমি কি এত খারাপ মানুষ নাকি যে সারা জীবনের জন্য তোর জীবনটা ধ্বংস করে দিতাম? না না, আপনার মতো ভালো মানুষ আমার জীবন ধ্বংস করবে এটা সম্ভব? আপনি তো শুধুমাত্র আমার সম্মানটাই নষ্ট করছেন। একটা নারীর তো সম্মান নিয়ে বাঁচার অধিকার নেই, আর দরকারও নেই। এই জন্য তো আমার সম্মানটাকে মেরে আমার জীবনটাকে বাঁচানোর জন্য আমাকে বিয়ে করছেন, তাই না? ঘোষামাইরা কথা বলা আমার সাথে, তোমার সম্মান কই নষ্ট করছি দেখা। আমার সম্মান রাখছেন কি বা কই, ওটা একটু দেখেন না। অবশ্য দেখাতে পারবেন না তো, কারণ আমার সম্মান তো একেবারে কবর দিয়ে দিয়েছেন, আর কবর দেওয়া জিনিস তো কখনো ফেরত আসে না। জাঙ্কুকের কথা শুনে রেগে গিয়ে তাকে থাপ্পড় বসাতে নেয়, কিন্তু বসায় না, তাকিয়ে থাকে তের দিকে। কি হলো আমার দয়ালু স্বামী, থেমে গেলেন কেন? দেন না থাপ্পড়। যে জায়গায় আমি কলঙ্কিত সেই জায়গায় আপনার থাপ্পড়টা হতো জায়েজ আছে। কলঙ্কিত নারীরা তো এর চেয়ে বেশি সম্মান আর ডিজার্ভও করেন না। আরে ধ্যাৎ, তোর মতো প্যানপ্যানা লোকের কথা কোয়া বেকার। কথাটা বলেই জাঙ্কুক গাড়িটা স্টার্ট দিল তাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। গাড়িটা তাদের মধ্যে কোনো কথা হলো না। বাড়িতে যাওয়া মাত্রই তে নিজের রুমে গিয়ে টিভি দেখতে শুরু করলো। ইদানিং তে টিভি দেখে, মোবাইল টোবাইল হাতেও নেয় না। জাঙ্কুক ব্যাপারটা প্রথমে
নোটিস করেনি, কিন্তু 3-4 দিন ধরে এই জিনিসটা নোটিস করছে সে। তার মোবাইলের দিকে জাংকুকের নজর যায়। প্রতিনিয়তই অনেকবারই নোটিফিকেশন আসে, কিন্তু তার মোবাইলটা চেক পর্যন্ত করে না। জাংকুক কি মনে করে তার মোবাইলটা হাতে নিল। কোনো প্রকার হচ্ছে গিয়ে লক দেওয়া ছিল না, তাই জাংকুক ইজিলি তার মোবাইলটা দেখতে শুরু করে। জাংকুক দেখলো তার মেসেঞ্জারে একেবারে উল্টাপাল্টা মেসেজ দিয়ে ভর্তি। তার যতগুলো ফ্রেন্ডরা ছিল তাকে আজে বাজে কোয়েশ্চেন করে যাচ্ছিল। এই বদনামিটা বোকাম ছড়িয়েছে। যদিও ভিডিওটা কারো কাছে নেই, তবে বদনামিটা সবার মুখে মুখে। সবাই তাকে আজে বাজে কোয়েশ্চেন করে যাচ্ছিল। জাংকুকের এবার রাগ করতে থাকে মেসেজগুলো পড়ে। মন তো চাইছিল যারা মেসেজগুলো করছে তাদেরকে একেবারে পিটায় ফাটাই ফেলতে, কিন্তু মেন দোষটা তো তার নিজেরই। জিনিসটা আসলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, তবে এর জন্য তের কাছে সামনাসামনি মাপ চাওয়ার মতো মেন্টালিটি জাংকুকের একদমই নেই। তবে খারাপ লাগছে তারও। তেকে কেউ অসম্মান করলে সেটা সবচেয়ে বেশি তারই গায়ে লাগে, কোনোভাবেই সহ্য করতে পারে না, কিন্তু কোনো কিছু বলার মতো থাকে না। টপিকটাকে একটু ঘোরানোর জন্য জাংকুক তের সামনে গিয়ে রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা বলে, কিন্তু তের সামনাসামনি মানা করে দেয়। যাবেন না কেন? খিদে নেই আপনার? আমার মতো কলঙ্কিত নারীকে বিয়ে করছেন, এটাই তো অনেক। আবার আমাকে নিয়ে রেস্টুরেন্টে যাবেন, এটা তো আমার জন্য বিলাসিতা। কথায় কথায় কুচা মারা ছাড়া আর কোনো কাম নেই তোর? তোর কি ধারণা তোরে বদনাম করার জন্য এরকম ষড়যন্ত্র করছিলাম আমি? না, তোকে বিয়ে করার জন্য করছিলাম ষড়যন্ত্র। বাবা তাই? ঝিয়ার জাংকুক আবার মিথ্যা কবে থেকে বলা শুরু করলো। জাংকুক তার কাছে গিয়ে তাকে খাটের উপর শুয়ে দিল, অতঃপর তার হৃদ মাঝারে মুখ ডুবিয়ে পড়তে লাগলো। যেই দিন থেকে আপনার হাতে ফার্স্ট থাপ্পড়টা খাইছিলাম ম্যাম, ওই দিন মাথা খারাপ হয়ে গেছিল রে। মন চাইতেছিল যেমনি হোক তোর একটা শিক্ষা দেই, বাট আরেকটা জিনিস রিয়েলাইজও করছিলাম, তুই যা বলছিলি সবই সত্য। আমি তোরে ভালোবাসতাম, কিন্তু কখনো আসলে বুঝতে পারি নাই। তোর থাপ্পড় খাওয়ার পর বুঝতে পারলাম। এই ভুল ধারণাটা আগে আমারও ছিল। ভাবতাম আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু সত্য বলতে আপনি কখনোই আমাকে ভালোবাসেননি, শুধুমাত্র আমার উপর কর্তৃত্ব করতে চেয়েছেন, আর এখন তা করছেন। আরো কিছু বলতে চেয়েছিল, তবে জাংকুকের কারণে বলতে পারেনি। এর আগে জাংকুক তার ঠোঁট ছুঁড়ে দখল করে নেয়। আজকের দখলদারিতে কোনো অত্যাচার ছিল না, ছিল পুরোটাই যত্নের। ইউ আর রং বেবি, আই লাভ ইউ। আমার ভালোবাসা সুন্দর, শুধু তোমার দেখার স্টাইলটা সুন্দর না, কিংবা বলতে পারো আমার ভালোবাসা দেখানোর স্টাইলটাই সুন্দর না। আসলে তো আপনার ভালোবাসাই সুন্দর না। জাংকুক আবার ওকে ঠোঁট ছুঁড়ে দখল করলো, তাকে কিছু বলার সুযোগই দিল না। আমার ভালোবাসাটা সুন্দর বউ, অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর, জাস্ট চরমিতে ভরপুর। এর জন্য ভালোভাবে দেখা যায় না, তবে মন দিয়ে দেখতে চাইলে কিন্তু ঠিকই দেখতে পাবা। না, দেখতে চাই না। আমার মতো কলঙ্কিত নারী আপনার ভালোবাসা দেখে সব প্যানা মহিলা। বুঝলাম তুই কলঙ্কিত নারী, আর আমি তোর প্রেমে থাকা কলঙ্কিত পুরুষ। কথাটা বলে জাংকুকের ঠোঁটে আবারও রাজত্ব করতে শুরু করে। তারা ডুব দেয় তাদের স্বর্গীয় সুখের মাঝারেই। তাদের রোমান্টিক সময়টা চলাকালে পিছনে রোমান্টিক ব্যাকগ্রাউন্ড মিউজিক তাবলা তাবলা সং বাজতে থাকে। সকালে তার ঘুম ভাঙতেই তে নিজেকে তার স্বামীর বুকে আবিষ্কার করে। জাংকুকের বুকের উপরেই শুয়েছিল তে। এই সম্পর্কটা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে তে। সে জাংকুককে অনেক ধরনের আঘাত কথা বলার মাধ্যমে দূরে সরাতে চায়, তবে জাংকুক কোনো না কোনো ভাবে তার সাথে মিশে যায়। বেহায়ার মতো বারবার ঝগড়া করে কিংবা কোনো হাস্যকর কথা বলার পরও বারবার মিলে যায় তের সাথে। যেমন কালকে তার ইচ্ছা ছিল আঘাতে কথা বলার মাধ্যমে জাংকুককে দূরে ঠেলে দেওয়া, 7-8 দিন অন্তত কথাবার্তা যেন না হয়। তবে জাংকুক কি করলো, কোনো না কোনো কনভারসেশন করে বেহায়ার মতো তের সাথে আবারও মিলে গেল। জাংকুকের বেহায়াপনার বরকত বাড়ছে তের সংসারের সাথে। প্রতিদিনই নতুন নতুন চাদর বদলাতে হচ্ছে থেকে, যেমন আজকে তাও নোংরা করে দিয়েছে জাংকুক। তে জানে না তাদের সম্পর্কটা কতদিন থাকবে, আদৌ কি সুখের হবে কিনা, তবে তে চায় না তাদের সংসারটা সাধারণ হোক। জাংকুকের নোংরা কাজের জন্য জাংকুককে কখনো ক্ষমা করতে পারবে কিনা তা সে জানে না, এবং তা সে চায়ও না। তো এইভাবেই সময় কাটতে লাগলো। তের জীবনে জাংকুকের প্রতি অনুভূতিগুলো পরিবর্তন হচ্ছিল, যেটা তে একদমই চাচ্ছিল না। জাংকুক সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে নেয়। শোনেন, মাস শেষ, আমার কিছু টাকা লাগতো হবে। ওরে বাবা, প্রথমবার মনে হয় আমার কাছ থেকে কিছু চাইলেন মনে হলো। স্বামী দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করলে তো আর চাওয়া লাগতো না। আমার কিছু হাত খরচ লাগবে, কিছু কাপড় কেনা লাগবে। আগে প্রত্যেকটা জামা কেমন জানি টাইট টাইট, কয়েকটা কাপড় কিনে আনবো। আহা, আমি তো বলি কোলে নিলে এত ভার লাগে কেন? স্বামীর দায়িত্ব এত ধুমায় পালন করতেছে যে সব জায়গায় বরকত পাওয়া যেতেছে, আর আপনি বলেন যে দায়িত্ব পালন করি না। আপনি ফালতু কথাবার্তা নিজের কাছে রাখেন, টাকা দিবেন কিনা সেটা বলেন। একটা ভালো বউ হইতে পারি না, বউরা কি জামার থেকে এমনি টাকা চায় নাকি? আগে কিছু দেয়, তারপর টাকা নেয়। যদি বইরা টাকা চাও, ঘাড়ের নিচে ভালোবাসার ট্যাটু দাও। তাকানো জাংকুকের ঘাড়ের দিকে, সেই সুন্দর গলাটা বরাবরই অ্যাট্রাকটিভ, তবে তার অ্যাট্রাকশন কখনোই প্রকাশ করেনি তে। আস্তে আস্তে জাংকুকের কাছে যায়। জাংকুকের কাছে যেতেই জাংকুক আনন্দে চোখটা বন্ধ করে ফেলে। জাংকুকের পকেট থেকে জাংকুকের মানিব্যাগটা হাতে নিয়ে জাংকুকের হাতে ধরিয়ে দেয়। টাকা দেন, তোর মতো বউ পায় ফিনিক্সের মায়ের সালাম করা লাগে প্রতিদিন। আকের মা বেরিয়ে আসতা। কথাটা বলে জাংকুক থেকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। হাসে জাংকুকের যাওয়ার দিকে তাকিয়ে থেকে। এই কয়েকদিনই তো আর জাংকুক ছাড়া আর কারোর সাথে কথা হয় না। বেশ অনেকদিন পর একলা কথা বের হলো তে। মার্কেটে গিয়ে কাপড় চোপড় দেখছিল। দেখো দেখো লিসা, এই হচ্ছে সেই ফ্রড মহিলা যে কিনা ঠকাইছে আমাকে। পরিচিত কণ্ঠ শুনে তে ঘাড় ঘুরে তাকালো। আহা, ওকে তো ভালোভাবে চিনি। আমি তো তোমাকে আগেই বলছিলাম যে ওর চরিত্রে সমস্যা আছে। আর নাহলে এতগুলো ছেলেকে এমনি ঘুরতো নাকি ওর পিছে? হ্যাঁ, কিন্তু ভাগ্য ভালো যে আমার তোমার প্রতি ফিলিংস ছিল।
নাহলে তো ধোকাবাজের ছাকায় বেটা হয়ে বসে থাকতে হতো আমার। আরে বাহ, তাহলে তো আমারটাও ঠিকই ছিল। তোর বান্ধবীর সাথে অ্যাফেয়ার ছিল, অথচ আমার সাথে তখন রিলেশনে ছিলি তুই। আমি না রিলেশনে ছিলাম, কিন্তু তুই তো একেবারে জিঙ্গালা লাগতে ছিলি। ওটা কি? যাক, আমার বাঁচাইছে। কিন্তু আসলেও কেউ একজন আমাকে ভিডিও করে পাঠিয়ে দিছিল। ঠিক বলছিস রে, আমরা বাঁচাইছে। তবে তোকে না, আমাকে। কেননা তোরে বিয়ে করলে তো একটা জানোয়ারে বিয়ে করা হয়ে যেত। যে জানোয়ারের আবার একটা মুরগির সাথে রিলেশন আছে। ওয়াও, তুই একে নিজের দিকে তাকা। আমি না রিলেশন করছি, তুই কি করছস? অপবাদে তাক কেমন ভাবে লাগছে ভুলে যায় না প্রিয়। লাগছে তো, অপবাদে তাক খুব জঘন্য ভাবে লাগছে আমার। কিন্তু এই অপবাদের তাক ছাড়া কি কোনো কিছু থেকে রক্ষা করবে এটা স্বপ্নেও কল্পনা করিনি। যাক, আলহামদুলিল্লাহ, যা হয়েছে ভালোই হয়েছে। তাই বুকামকে কয়েকটা গাড়ি দিয়ে সেখান থেকে চলে আসে। বাড়িতে আসার রাস্তাতেই তাই সারাটা রাস্তা এমনটাই ভাবতে থাকে। আসলে তো যা হয়েছে ভালোই হয়েছে, কেননা এমনটা যদি না হতো তাহলে হয়তো বা বুকামকে বিয়ে করে ফেলতো। আর বুকাম এরকম একজন মানুষ যে সাইড টিক্স রেখেছিল। জাঙ্কুক আজ বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় ফেরত আসে, যার কারণে বাসায় আসার পর কিছুটা জ্বর জ্বর অনুভব হচ্ছিল জাঙ্কুকের। অনেক বেশি ক্লান্ত অনুভব করায় জাঙ্কুক আজকে আর বেশি কথা বলে না, বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কাজ কাম শেষ করে ঘুমোতে আসলে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে। তখন তো বুঝতে পারে জাঙ্কুকের শরীর আসলে কতটা গরম। আজব তো, আপনার জ্বর উঠছে আপনি বলেন না কেন আমায়? কেন বললে কি করতেন? চুমা দিতেন? সেটা কি সম্ভব নাকি? অসুস্থতার সুযোগ নিয়ে থাপড়াইতাম কয়েকটা। চাইলে দিতে পারেন, অসুস্থ থাকার কারণে আপনি নেন, সুস্থ হওয়ার পর আমি দেবো। আমি আবার থাপড়াইলে বরকত বেড়ে যায়। ফালতু বেটা, অসুস্থ হওয়ার পর জ্বরমি কমে না। কথাটা বলে সে ওষুধ আনার জন্য বিছানা থেকে উঠতে নেয়, কিন্তু জাঙ্কুক এক হাত দিয়ে টিকে টেনে আবারও বিছানায় শুয়ে দেয়। উফ, জায়সা তো ভালো লাগতেছে না। হ্যাঁ, কোন ধরনের বাচ্চা মেয়ে এগুলা? সবাই তো ওষুধ আনতে দেন। আরে বউরে, স্বামীর ভালোবাসারে বাচ্চা মেয়ে কয়। অবশ্যই আমি তো আপনার বাচ্চাই, যদিও আপনি মানেন না, কিন্তু আমি তো মানি। কথাটা বলেই জাঙ্কুক মুখ ডুবায় তার বই রিদ মাঝারে। জাঙ্কুকের মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিতে থাকে। তাই টি শার্টের বোতামগুলোতে বারবার মুখে খোঁচা লাগছিল জাঙ্কুকের। তাই নিচ থেকেই বোতামটাকে খুলে ফেলে। জিনিসটা বুঝে অনেকটা শান্তি পায় জাঙ্কুক, তবে কিছু বলে না। অনেকক্ষণ এভাবে থাকার পর জাঙ্কুক বলতে লাগে, একটা কথা বলি। বলেন। আই লাভ ইউ বউ। কথাটা জাঙ্কুক হুট করেই তার মুখের অনেকটাই কাছাকাছি এসে বলল। জাঙ্কুকের আগে বহুবার তার কাছাকাছি এসেছে, তবে তার হৃদস্পন্দন এতটা বাড়েনি যেমনটা এখন বাড়ছে। তার চোখ আটকে যায় জাঙ্কুকের আবদার করা চোখের দিকে তাকিয়ে। জাঙ্কুকের চোখ দুটো যেন শান্তির আবদার করছে তার কাছে। সেই শান্তি পাওয়ার আকাঙ্ক্ষায় জাঙ্কুক তার ঠোঁট দুটো তার ঠোঁটের সামনে নিয়ে যায়। এতদিন পর অবশেষে জাঙ্কুকের প্রতি তার বউ সত্তাটা জাগ্রত হলো। জাঙ্কুক ঠোঁট কাছাকাছি আনতেই তে নিজ থেকে জাঙ্কুককে প্রথমবারের মতো কিস করে। হয়তো তার মনে জাঙ্কুকের প্রতি যে অভিমানটা ছিল তা নিঃশেষ হয়ে গিয়েছে। জাঙ্কুক জিনিসটা থেকে বেশ শান্তি পায়, কেননা এই অসুস্থতার মাঝে সে সুখ খুঁজে পাচ্ছে। এভাবে শান্তিময় মুহূর্তে কিছুক্ষণ ডুবে থাকার পর জাঙ্কুক মুখ ডুবায় তার হৃদ মাঝারে। তা আলতোভাবে জাঙ্কুকের চুলগুলোকে আলতোভাবে হাতিয়ে দিচ্ছিল এবং হাত বোলাচ্ছিল। জাঙ্কুক তার কাছ থেকে এরকম আচরণ পাওয়ার পর শান্তিতে তার হৃদ মাঝারে মুখ ডুবিয়ে ঘুমিয়ে থাকে। মধ্যরাতে জাঙ্কুকের জ্বর বেড়ে যাওয়ার কারণে তে বিছানা থেকে উঠে গিয়ে একটা ভেজা কাপড় দিয়ে জাঙ্কুকের পুরো শরীর ভিজিয়ে দেয়, যেন জাঙ্কুকের জ্বরটা কমে আসে। এবং হলোও তাই। কাজ শেষ হলেই তে ইচ্ছে করে জাঙ্কুকে নিজের হৃদ মাঝারের উপরে মাথা রাখায় এবং হাত বুলিয়ে দিতে থাকে। জাঙ্কুকের সেন্স ছিল না, তবে সে খুব আরাম পাচ্ছিল এবং শান্তি পাচ্ছিল তার হৃদ মাঝারে। এভাবেই এত সুন্দরভাবে তাদের রাতটা কেটে যায়। 2টা দিন জাঙ্কুক অসুস্থ থাকার কারণে বাড়িতেই ছিল এবং শান্তিতেই কাটে তাদের 2টা দিন। 2 দিনের পর্যবেক্ষণে জাঙ্কুক ভালোভাবেই টের পায় তার বউ তার প্রতি দুর্বল হয়ে পড়ছে প্রতিনিয়ত। তো পরের দিন জাঙ্কুক সুস্থ অনুভব করায় অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। তো পুরো বাড়িতে একলাই ছিল, তার মোবাইলটাতে একটু ডিস্টার্ব ছিল। তো এভাবে অনলাইন ইউজ করার জন্য মানে অনলাইন চালানোর জন্য সে জাঙ্কুকের ল্যাপটপে প্রথমবারের মতো হাত দেয়। ল্যাপটপে ইনস্টাগ্রাম ওপেন করতেই তে দেখতে পায় অলরেডি একটা আইডির সাথে লগ ইন করা। তো সে আইডিতে ঘাটাঘাটি করতেই দেখতে পায় সে আইডির সাথে সুগারও অ্যাড আছে। কনভারসেশনে ক্লিক করতেই তার সামনে কিছু ভিডিও ফুটেজ সামনে চলে আসে, সাথে কয়েকটা ভয়েস মেসেজও। ভিডিওটা প্লে করতেই তার আর চিনতে বাকি রয় না এটাই সে ভিডিও, যে ভিডিও দিয়ে জাঙ্কুক নোংরা ষড়যন্ত্র করেছিল। এটা অবশ্য তার কাছে নতুন না, তাই তো আগে থেকে জানতো। তবে তার মাথা খারাপ হয়ে যায় ভয়েস মেসেজটা ওপেন করার সাথে সাথে। ভালোবাসার মায়ের সালাম জানাই, শালিয়ে ভালোবাসি না আমি, শুধুমাত্র থাপ্পড়ের প্রতিশোধ নিতে এত বড় কেলেঙ্কারি অপবাদটা দিব। দেখ ভাইবা দেখ, বোন কিন্তু তরি কেলেঙ্কারি ছড়ালে কিন্তু মেয়েটা জীবন ধ্বংস হয়ে যাবো। হয় না হোক না, জাঙ্কুকের থাপ্পড় মারার শাস্তি ইচ্ছে তো ভালো আর কি হতে পারে। দেখ জাঙ্কুক, যারা ভালোবাসিস তার সাথে এরকম করা কিন্তু ঠিক না। আরে ধুর, একই কথা বারবার কস। কোন আমরা ভালো চালা বাসি না, ভালো না বাসি আর না তো কখনো বাসবো, কোনোদিনও এটা সম্ভব না। জাস্ট একটা প্রতিশোধ, থাপ্পড়ের প্রতিশোধ। ভয়েস মেসেজটা শেষ হতে না হতেই তার চোখ থেকে টকবক করে পানি পড়তে লাগলো। জাঙ্কুকের মুখে এইসব কথা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। জিনিসটা আগে হলে মেনে নিত, কিন্তু এখন কেন জানি মানতেই পারছে না। সন্ধ্যা হতেই জাঙ্কুক হাসি মুখে বাসায় ফেরত আসে, তবে তার মুখের হাসি উধাও হয়ে যায় তার হাতে ল্যাপটপটা দেখে। কয়েক মাস আপনার ভালো ব্যবহার থেকে তো ভুলেই গিয়েছিলাম যে আপনি আমার
জীবন ধ্বংসকারী। ওরে আল্লাহ রে, বাসা আসার সময় তো ভাবেই নাই যে বাসার মধ্যে এরকম ইমোশনাল ড্রামা শুরু করবা তুমি। ঠাস, আমার চারিত্রিক সমাজ তোর কাছে ইমোশনাল ড্রামার মতো মনে হয়? এই থাপ্পড়ের কারণেই তো সব শুরু করছিলি না? এখন একটা থাপ্পড় দিলাম, এখন কি করবি? এই পাগল মহিলা, মাথা ঠিক আছে তো? আগের কথা কিভাবে তুলে আনতেছস? ঠাস, নিজের সম্মানকে প্রতিবাদ জানানোর কারণে আমি পাগল মহিলা হয়ে গেলাম। আমার সাথে কেন এরকম করছিলেন আপনি? আমি এতদিন ভাবছিলাম যে শুধুমাত্র আমার একটা ভালোবাসার কারণে এত বড় ষড়যন্ত্র করেছিলেন আপনি, কিন্তু আমি ভুল। আপনার প্রত্যেকটা জিনিস ছিল আপনার প্রতিশোধ নেওয়ার জন্য, আপনার এক থাপ্পড়ের প্রতিশোধ। হ্যাঁ করছিলাম, কারণ অনেক বেশি রাগ করছিল, এই জন্য থাপ্পড়ের প্রতিশোধ নিতে এরকম করছিলাম। কিন্তু পরে ঠিকই ভালোবাসছি, আর এখনো ভালোবাসি। আপনার পাতে পা দিতেছিলাম আমি জীবন চঙ্কুক। আমি আপনাকে একটা কারো বিশ্বাস করি না। আমি চলে যাবো তো, আপনাকে ডিভোর্স দিয়ে দেবো আমি। এর মুখে ডিভোর্স শব্দটা শোনা মাত্র জাঙ্কুকের মাথার রক্ত একদম গরম হয়ে গেল। কি বলে? কি দিবি? ডিভোর্স দিব। এর মুখে এই কথা শোনা মাত্র জাঙ্কুক তার গলাটা শক্তভাবে চেপে ধরলো। গলা চেপে ধরে নিজের মুখের সামনে নিয়ে এসে বলতে লাগলো, আর একবার এই কথা মুখে আনলে তোর হাতটি করতে ভাঙা কুত্তারে দেখা হয় দেবো আমি। ভাঙলে এখনই ভাঙ, কেননা আজকের পর থেকে আর সুযোগ পাবি না আমার সাথে দেখার। জাঙ্কুক বেশ কিছুক্ষণ তার গলা টিপে ধরে রাখার পর যখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, তখনই নিজের ঠোঁটের সাথে তার ঠোঁটটা মিলিয়ে দেয়। জোরে জোরে চুমু খেতে লাগে তীর ঠোঁটে। আমার জান আর জীবনের অংশ তুই, মহাপাপ করে ষড়যন্ত্র করে তোর কাছ থেকে তুই ছিনিয়ে নিয়েছি আমি। এত সহজে আমার হাত থেকে মুক্তি পাবি না। মুক্তিটা আমি পাবোই, এখন দেখি ঠিক কেমনি আমার আলাদা করো। কথাটা বলে তুই জোর জবরদস্তি করে বাসা থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক অনেক চেষ্টা করে তাকে আটকানোর, তবে তে সিনক্রেট করছিল বলে জাঙ্কুক আর থেকে থামায় না। একটা সপ্তাহ কেটে যায়, তে এখন নিজের বাপের বাড়ি আছে। জাঙ্কুকের সাথে ঝগড়া হয়েছে সবাই জানে, কিন্তু কি নিয়ে ঝগড়া হয়েছে এটা তে যেমন বলেনি, জাঙ্কুক তেমন কাউকে বলেনি। এক সপ্তাহের মধ্যে টোটাল 4 দিনের মতো জাঙ্কুক এসেছে দেখে নিতে, তবে তে জানি বারবার জাঙ্কুককে ফিরিয়ে দিয়েছে। কিন্তু এবার জাঙ্কুক চলে যাওয়ার পর তে সেই যে কান্না শুরু করেছে, এখনো সে কান্না থামার নাম নেই। তে বারবার চোখ পড়ছে স্টাডি টেবিলের উপরে থাকা সেই ডিভোর্স পেপারটির দিকে। জাঙ্কুককে ডেকেছিল ডিভোর্স পেপার সাইন দেওয়ার জন্য, কিন্তু জাঙ্কুক দেয়নি। সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে ভেবে তে তো কান্না পাচ্ছিলই। এরই মধ্যে সুকা কল করে ডেকে জানায় কিছুক্ষণ আগে জাঙ্কুকের কার অ্যাক্সিডেন্ট হয়েছে। জাঙ্কুক এখন হসপিটালে অ্যাডমিট। এটা জানার পর থেকে যে কান্না শুরু হয়েছে সে বন্ধ হওয়ার নামই নেই। কান্না করতে করতে বিছানার চাদর প্রায় ভেজা ভেজা অবস্থা, মানে বালিশ আর কি। এত বড় কথা শোনার পর তাই নিজের মনটাকে পাশান রেখেছিল, জাঙ্কুকে দেখতে চায়নি। তবে জেহুপরা গিয়েছিল। রাত 9টার দিকে জেহুপরা বাড়িতে ফেরত আসে। ওনার অবস্থা এখন কেমন বাবা? তা জানি তুই কি করবি? যে মানুষটা থাকবে না তার বেঁচে থাকা মরা নিয়ে তোর কি কাজ? কারোর সাথে তর্কে জড়াতে চাই না। উত্তর দিলে দেখ, না দিলে রুমে চলে যাই। তোর ইচ্ছা। অবস্থা দেখলাম এখন আলহামদুলিল্লাহ একটু ভালোই আছে। শেষ আসার পর তুই দেখতে চাইছিল, কিন্তু তুই তো গেলি না। এই কথা শুনে তার বাবাকে কিছু বলে না, রুমের উপরে চলে যায়। রুমে গিয়েই দরজা লাগিয়ে কান্না করতে শুরু করে। তার বুকের ভিতরে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। জাঙ্কুককে দেখতে যেতে মন চাইছে, কিন্তু তাও নিজের অভিমানের কাছে বারবার হেরে যাচ্ছে তে। হঠাৎই মোবাইলের রিংটোনের আওয়াজ আসতেই তে মোবাইলের দিকে তাকালো, দেখলো জাঙ্কুক তাকে কল করেছে। তে কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করে কানে ধরলো। জাঙ্কুকও মোবাইলটা কানে দিয়ে বসে রইল, কোনো কথা বললো না। 2 মিনিট এরকম নীরবতা পালন করার পর তে অবশেষে বলে বসলো, ওপার থেকে কথা বলবে নাকি মোবাইলটা কাট করে দিব? কাট করবেন না, আপনাকে বলতে চাই আপনার মতো বেদমিস বলবে আমি ধন্য। মানে পাশা নেওয়ারও তো একটা লিমিট থাকে। এদিকে আমি মরে যেতেছি একটা খবর নিলেন না। বাহ, অন্তত ছাড়াছাড়ি একটা পড়ে আসতেন, আমি বাইচা আছি না মরে আছি এটা দেখতে। আপনার সাথে আর এইভাবে দেখা করবো না, একমাত্র সেদিনই দেখা করবো যেদিন আপনি ডিভোর্স পেপার সাইন দেবেন। আরে খাইছে রে, তাহলে তো জিন্দগি তো দেখা হবে না, কারণ আমি সাইনই দেবো না। জাঙ্কুকের এই কথা শুনে তার মুখে একটা হাসি ফুটে উঠলো। হাসি মৃদু শব্দ জাঙ্কুক ওই পার থেকে শুনলো। জাঙ্কুকও হাসলো এবার থেকে, তবে মোবাইলে কিছু বললো না। আর কিছু বলবেন? আপনাকে খুব দেখতে ইচ্ছে করতেছে তাই একটু হসপিটালে আসেন। বললাম তো যেদিন পেপারে সাইন দেবেন সেদিন আপনার সামনে আসবো। তো কালকে আসার সময় বাড়ির পেপারটাও নিয়ে আসেন, সাইন করে ডাস্টবিনে ফেলা দেবো আমি। বাড়ির ভদ্রভাবে কথা কইতে ভালো লাগে না, ঘাটতারামি না করলে আর হয় না। ভালো ভালো কইতেছে কাল পরশুর মতো আমায় দেখতে হয়। আর নাহলে একবার আমি সুস্থ হওয়ার পর তোর কাছে গেলে রে সত্যি সত্যি এমন কিছু করবো। কি করবেন? কলঙ্কের অপবাদ দিবেন? না, এমনটা তো করবো না। কিন্তু যদি না আসোস তাহলে এবার নিজেরে জিওন টুইন সিজন 2 এর কোকের মতো বানায় ফেলবো। তখন তুই বুঝি কত ধানে কত চাল। এটা আবার কি? কি আবার? আমারই চ্যানেলে আমারই বানানো একটা স্টোরি, চাইলে দেখে আসতে পারো। এমন পারে স্টোরি দেখি না আমি, কান্দের না জিনিস ভালো লাগে না আমার। কান্দের না জিনিস ভালো লাগে না, অথচ রাতের বেলা যে কান্না করে ওটা ঠিক ভালো লাগে আপনার। এত কিছু শুনতে চাই না, কালকে চাই আপনি আমাকে দেখতে আসবেন বাস। পরের দিনতে ঠিকই হসপিটালে যায়, তবে একা না, ডিভোর্স পেপারটাকে সাথে নিয়ে। কিছুক্ষণ পর আমরা পেকুকের ক্যাবিনের ভিতরকার সিনটা দেখতে পাই। তাদের ডিভোর্সটা যেন হয়েই গেল। ডিভোর্স পেপারে জাঙ্কুকের সাইন বড় বড় অক্ষরেই দেওয়া, তবে সেই পেপারটি পড়ে আছে ডাস্টবিনের এক সাইডে। রুমের খাটের উপরে এই মৃত মাছের মাথা ডুবিয়ে জাঙ্কুক শুয়ে আছে শান্তির নিদ্রায়। এই শান্তিময় নিদ্রার মধ্যে দিয়েই সমাপ্তি ঘটলো এক প্রতিশোধ থেকে জন্মানো ভালোবাসার।
ওই রে মাছা রে পুলারি। সো মাই জাস্ট আজকে ওয়ান শটটা এখানেই শেষ করতেছি। আজকে ওয়ান শটটা মনে হয় আমার অন্যান্য ওয়ান শটের চাইতে সবচেয়ে বেশি। এটা আমার ফার্স্ট ওয়ান শট যেটা আমি এত বড় বানাইছি। কারণ অন্যান্যগুলো যেগুলো ওয়ান শট আকারে দেখছো হয়তো বা সেগুলো সিরিজ, কারণ আমার মনে হয় না আমি 1 ঘন্টা 10 মিনিটের কোনো ওয়ান শটই বানাইছি, আর যদি বানাই থাকি তাহলে আমার মনে নেই। সো যাই হোক, আজকে এই ওয়ান শটটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা। আর এই ওয়ান শটটাকে তোমরা 10-এর মধ্যে কত দিবা সেটাও কমেন্টে জানাবা। প্লাস যেটা তোমাদের মৌলিক দায়িত্ব সেটা হচ্ছে একটা একটা করে নাম সাজেস্ট করে দিয়ে যাবা যে তোমরা কেমন টাইপের ওয়ান শট চাও। জাস্ট টাইটেল সাজেস্ট করবা। যদি আমার ধরো খারাপ মাথার বুদ্ধির সাথে মিলা যায়, গল্প মিলা যায়, তাহলে আমি অবশ্যই তোমার টাইটেল সাজেশনে হচ্ছে ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর আজকের ওয়ানশটে কার ক্যারেক্টারটা বেস্ট লাগছে সেটাও কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। আমার মনটা খুবই ভালো, নাচতে মন চাইতেছে খুবই আনন্দে। তো